আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। তো আমাদের একটু ওবিএস এ প্রবলেম হওয়ার কারণে আমরা লাইভটা কেটে দিয়েছিলাম। ইনশাআল্লাহ এখন আর প্রবলেম হবে না, আমরা এখন স্মুথলি আশা করি পুরো লাইভটা কন্টিনিউ করতে পারবো। তো আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট থাকবে আর কি, একটু কষ্ট করে এবার কনফার্ম করেন বাবা আমার কথা এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, একটু কষ্ট করে কমেন্ট করেন। এবার আমরা একদম শুরু থেকে আবার স্মুথলি ইনশাআল্লাহ পুরো ক্লাসটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ওকে, আশা করি এখন আর সমস্যা হওয়ার কথা না। একটু বলবেন প্লিজ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি চেক করেছি, এবার দেখেন আর প্রবলেম হওয়ার কথা না ইনশাল্লাহ। তাহলে আপনারা একটু কমেন্ট করেন, আমরা মূল আলোচনায় চলে আসি। ধন্যবাদ ফয়েজ আহমেদ ভাই, মুসা আহমেদ ভাই। আচ্ছা, আটকে গেছে স্যার। না না ভাই, আটকে যায় নাই তো, আলহামদুলিল্লাহ আমি তো চেক করছি। হ্যাঁ, আটকে যায়নি তো। আচ্ছা আচ্ছা, আপনার নেটওয়ার্কের সমস্যা মেবি ভাই। হ্যাঁ, আমরা যেখানে চেক করতেছি এখানে আর তেমন কোনো সমস্যা দেখছি না। তাহলে আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। একটু রিকোয়েস্ট থাকবে আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে। আপনাদের টাইম লাইনে একটু লাইভটা শেয়ার করে দিন প্লিজ। আসেন আমরা মূল আলোচনায় চলে আসি। আমাদের আজকের ক্লাসের পর আশা করি ইনশাআল্লাহ আর কখনোই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব রিলেটেড আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না, কজ আমরা এখন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ডিটেইল নিয়ে কথা বলবো। তো আমরা যদি শুরুতেই বলি, দেখেন আমরা একবারে শুরুতেই যদি বলি তাহলে যে বিষয়টা বলবো আমরা এই মূলত অ্যাডজেক্টিভ যে কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আপনি যখন এই দুটো বিষয় নিয়ে কথা বলবেন, আমি একদম শুরু থেকেই বলি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। মূলত এরা স্যার প্রথম থেকে আবার শুরু করবেন, অনুরোধ রইল। সিফাতুল ইসলাম সিফাত, হ্যাঁ ভাই আমরা একদম শুরু থেকে শুরু করতেছি, যেহেতু এখানে আমাদের একটু প্রবলেম হচ্ছিল তাই আমরা একদম প্রথম থেকে বলছি। তো দেখেন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটো ওয়ার্ড মূলত যেই কাজটা করে এরা মূলত মডিফাই করে। কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে দুটো পার্টস অফ স্পিচকে, আইদার নাউন অর প্রোনাউন। আর এরপরে থাকতেছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মডিফাই কাকে করে? অ্যাডভার্ব পাঁচটা পার্টস অফ স্পিচকে মডিফাই করে। ওকে, অ্যাডভার্ব মোট পাঁচটা পার্টস অফ স্পিচকে মডিফাই করে। কি কি মডিফাই করে? অ্যাডজেক্টিভ করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে করে, অপর একটা অ্যাডভার্বকে মডিফাই করে, প্রেপোজিশনকে করে, কনজাংশনকে করে। পাঁচটা পার্টস অফ স্পিচকে মডিফাই করে, প্লাস অ্যাডভার্ব ক্লজকে মডিফাই করে, অ্যাডভার্ব ফ্রেজকে মডিফাই করে, এন্ড ইভেন একটা অ্যাডভার্ব একটা কমপ্লিট সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। এগুলো নিয়ে আমরা ধাপে ধাপে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি আবারও এক্সট্রিমলি সরি আর কি, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে লাইভটা কেটে দিয়ে আবার নতুন করে শুরু করতে হলো। তাহলে মাথায় রাখবো আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এরা মূলত মডিফাই করে। এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া মডিফাই কি? এই মডিফাই শব্দটা মূলত একটা ভার্ব। মডিফাই শব্দটাই মূলত একটা ভার্ব, যার বাংলা হলো বিশেষায়িত করা বা তথ্য দেয়া। আর যারা মডিফাই করে আমরা বলেছিলাম তারা হলো মডিফায়ার। এই হিসাবে আপনি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটো জিনিসকে বা দুটো পার্টস অফ স্পিচকে আপনি বলবেন যে এরা হলো মডিফায়ার। মডিফায়ার মানে এরা হলো মূলত তথ্য প্রদানকারী। হ্যাঁ, তথ্য প্রদানকারী। তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এরা অলওয়েজ আপনাকে তথ্য প্রদান করবে। কিভাবে তথ্য প্রদান করবে এটা আমরা ধাপে ধাপে দেখে নেব। এবার একটা ছোট্ট তথ্য একটু মাথায় রাখেন, তাহলে আপনার জন্য এটা ভালো হবে আরো। তাহলে এই যে দেখেন অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা হলো মূলত একটা নাউন। এখন আমরা জানি সাধারণত কিছু কিছু নাউন আছে, সব নাউনের ক্ষেত্রে এটা সম্ভব নয়। নাউন থেকে কিন্তু আমরা চাইলে অ্যাডজেক্টিভ বানিয়ে ফেলতে পারি। তো আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ভাইয়া বলো তো অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, আপনি বলবেন যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা হলো মূলত একটা নাউন। কেন নাউন? কারণ আমরা জানি কোনো কিছু নাম হলো নাউন। আর অ্যাডজেক্টিভ শব্দটা যেহেতু পার্টস অফ স্পিচের 8টা পার্টের একটা পার্টের নাম, তাই আমরা একে একটা নাউন বলবো। এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্ম হলো অ্যাডজেক্টিভাল।
অ্যাডজেক্টিভাল। কেউ যদি আপনাকে বলে যে নাউন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, আপনি বলবেন নাউন। এইবার আপনাকে যদি বলা হয় নাউন ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, সেক্ষেত্রে আপনি বলবেন নাউন ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ হলো নমিনাল। হামিদ সাগর স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার কমেন্ট করেছেন ভেরি ইনফরমেটিভ ক্লাস, থ্যাঙ্কস আ জিলিয়ন ডিয়ার। অসংখ্য ধন্যবাদ স্যার। হামিদ স্যার আমার একজন গুরুজন, উনি অসাধারণ ক্লাস নেয়, আমরা একসাথেই কনফিডেন্সে ক্লাস নিতাম। স্যার এখন বিখ্যাত শিক্ষক প্লাস লেখক। স্যার আমাদের জন্য দোয়া করবেন। তাহলে দেখেন অ্যাডজেক্টিভ ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাডজেক্টিভাল, নাউন ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ হচ্ছে নমিনাল। এখন আপনাকে কেউ যদি বলে দাদা তাহলে প্রোনাউন এইটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, এবার আপনি বলবেন প্রোনোমিনাল। আর যদি বলা হয় প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে প্রোনাউন বানাতে বললে, তাহলে আপনি বলবেন প্রত্যেকটা পার্টস অফ স্পিচের পরিবর্তে প্রোনাউন হিসেবে আপনি ইট ব্যবহার করতে পারেন। ওকে, সবগুলোকে যদি একসাথে কাউন্ট করেন তাহলে আপনি এটাকে দিয়ে বলবেন। তাহলে এটা আমরা পারবো ইনশাল্লাহ। তাহলে আসেন এবার আমরা ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাই। অ্যাডজেক্টিভ তাহলে কি করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে। অ্যাডভার্ব কি করে? মডিফাই করে। হোয়াট ডাজ মডিফাই মিন? মডিফাই মিনস টু অ্যাড সাম এক্সট্রা ইনফরমেশন। অতিরিক্ত তথ্য যোগ করা বা যে কোনো তথ্য যুক্ত করাটাকেই আমরা মডিফাই বা মডিফিকেশন বলবো। ওকে, মডিফিকেশন আবার দুই রকমের হতে পারে, অনেক রকমেরই হতে পারে। আমরা যখন সামনে মডিফাই করি তখন এটাকে বলা হয় প্রি মডিফাই, পেছনে তথ্য দিলে এটাকে বলা হয় পোস্ট মডিফাই। এটা নিয়ে আমরা গত শুক্রবার একটা ক্লাস নিয়েছিলাম। তাহলে আসেন আমরা আমাদের অ্যাডজেক্টিভে চলে যাই। এখানে আমার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা শুধু দেই নাই, দিয়ে দেবানে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ নিয়ে আমরা কথা বলবো। তো দেখেন আমি এখানে একদম বেসিক কিছু তথ্য দিয়ে রেখেছি, আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। সেটা হলো আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ভাইয়া বা ভাই অ্যাডজেক্টিভ কাকে বলে, তো আমরা অ্যাডজেক্টিভের দুটো সংজ্ঞা এখানে লিখে রেখেছি। ফার্স্ট যেই ডেফিনিশনটা সেটা হলো যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়। একবারে সহজ করে যদি বলেন, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, সেটাই হলো অ্যাডজেক্টিভ। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া এই যে তথ্য দেয় সেটা আবার কি জিনিস? আসেন সেটা আমরা দেখে নেই। অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ধরন, এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখেন আমরা শুধু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই পাঁচটা পড়ে ভাবছি যে কাজ সারিয়ে ফেলাইছি, এই জীবনে আর অ্যাডজেক্টিভের কিছু বাকি থাকলো না। কিন্তু এরপরেও অনেক কিছু থাকে অ্যাডজেক্টিভের, সেটা আমরা আজকে আলোচনা করব। যেটা বলছিলাম, নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ধরন। শুধু তাই নয়, নাউন বা প্রোনাউনের আকৃতি, আকার, আকৃতি, প্রকৃতি ইত্যাদি যে বা যারা আলোচনা করবে তারাই হলো অ্যাডজেক্টিভ। আমাদের শাহিনুর শিহাব ভাই বলছেন রিলেটিভ প্রোনাউন নিয়ে সবকিছু বলবেন অর্থ সহকারে। ভাই আমাদের প্রোনাউনের ক্লাসটা আমরা শেষ করে ফেলেছি। এটা মূলত আমাদের বেসিক টু অ্যাডভান্সড একটা পেইড ব্যাচ আমাদের চলতেছে A to Z গ্রামারের। তো ওই ব্যাচের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্লাসটা আমরা আপনাদের জন্য মানে সবার জন্য উন্মুক্ত রেখেছি আর কি। এর আগেই আমরা প্রোনাউনের ডিটেলস আলোচনা করেছিলাম। ওকে, আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ কি করে? মূলত নাউন বা প্রোনাউনের আকার, আকৃতি, সংখ্যা, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি আলোচনা করে। এই হলো গিয়ে আপনার অ্যাডজেক্টিভের। এখন আশা করি আপনাদেরকে এইটা বলতে হবে না যে ভাই দোষ কোনটা, ঠিক আছে, দোষ কোনটা, এগুলো আপনারা পারেন। এরপরও যদি বলেন আমরা বলতে পারি ক্রুয়েল বা নিষ্ঠুর, এটা একটা দোষ। গুণ আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন কাইন্ড। এই যে দেখেন কাইন্ড বা দয়ালু, এটা একটা গুণ। এগুলো আমার আপনাদেরকে বলতে হবে না। অবস্থা, এই অবস্থা দেখে অনেকের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ তারা অবস্থার উদাহরণ দিতে গিয়ে একটু টেনশনে টেনশিত হয়ে যায়, চিন্তিত হয়ে যায়। বেশি সাদা আসছে নাকি? ঠিক আছে, আচ্ছা, তাহলে একটু আমরা খেয়াল করে দেখেন। অবস্থা, যেমন একটা মানুষের অনেক রকম অবস্থা হতে পারে। এটা হতে পারে আর্থিক অবস্থা, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, ঠিক আছে, অনেক রকমের অবস্থা হতে পারে। যেমন ধরে নেন আমার শারীরিক অবস্থা যদি খারাপ হয়, আপনি বলবেন যে স্যার সিক। ওকে, আমার মানসিক অবস্থাটা যদি খারাপ হয়, যারে পাই হারেই খামসি দেই, কামড় দেই, দৌড়ানি দেই, তাহলে বলবেন ক্রেজি। আমার আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে আপনি বলবেন স্যার রিচ। আর যদি আমি গরিব মানুষ হই
আর্থিক অবস্থা খারাপ হয়, এই অবস্থাটাকে আপনি বলবেন পুয়ার। তো এইভাবে আমরা দেখেন দোষ গুণ অবস্থার সংখ্যা তো আমরা সবাই জানি, যেগুলোকে 1 2 3 4 করে গুণা যায় সেটা হলো সংখ্যা। যেমন আপনি বলতে পারেন 5। অন্যদিকে যেটা গুণা যায় না কিন্তু পরিমাপ নির্ণয় করা যায়, যেমন আপনি বলতে পারেন মাছ, অনেক, প্রচুর। ধরন, এই ধরনটা নিয়ে আমরা, আকার আকৃতি প্রকৃতি নিয়ে আমরা একটু পরে কথা বলবো, এখন আমরা বলছি না। সো আমি এখানে লিখে রাখলাম কামিং সুন, কামিং সুন, আসিতেছে, খেলা হবে, ঠিক আছে। এই পুরো বিষয়টা নিয়ে আমরা আজকে ডিটেইলস আলোচনা করবো ইনশাল্লাহ। জাস্ট একটু দেখেন, এই জায়গার আপনার আর প্রবলেম থাকবে না। মফিদুল ভাই, স্যার কেমন আছেন? আমার খুব পছন্দের একজন শিক্ষক, আম ফ্রম কলকাতা। ধন্যবাদ ভাই। স্যার কালার চেঞ্জ হয়েছে, কালার তো চেঞ্জ হওয়ার কথা না বাবা? সব ঠিক আছে তো শিমু সরকার? কালার তো চেঞ্জ হওয়ার কথা না বাবা? ওকে, আচ্ছা তাহলে আসেন আমরা বাকি অংশগুলো একটু দেখে নেই। এই হলো নরমালি অ্যাডজেক্টিভ গুলোকে আমরা যেভাবে বলবো আর কি। হ্যাঁ, এবার আসেন দেখেন, আমরা একটা ছোট্ট জিনিস মাথায় রাখবো, সেটা হলো অবস্থান অনুযায়ী যদি আপনি অ্যাডজেক্টিভকে ভাগ করেন তাহলে অ্যাডজেক্টিভ গুলো দুই রকমের হবে। ওকে, অবস্থান অনুযায়ী যদি আপনি ভাগ করেন তাহলে অ্যাডজেক্টিভ গুলো হবে দুইটা ক্যাটাগরির, এক অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং দুই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি? মারাত্মক সহজ, মাথায় রাখবেন যে অ্যাডজেক্টিভ গুলো নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দেয় তাদেরকে বলা হয় অ্যাট্রিবিউটিভ। আর যে অ্যাডজেক্টিভ গুলো নাউন বা প্রোনাউন, খেয়াল করেন কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেটা, সে অনলি নাউন সম্পর্কে তথ্য দেয়, আর যেটা প্রেডিকেটিভ সে নাউন সম্পর্কেও তথ্য দিতে পারে, প্রোনাউন সম্পর্কেও তথ্য দিতে পারে। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করবো আমরা। নাজমুল হুদা ভাই বলছেন, শিফাতুল ইসলাম, শিফাত ভাই দেখছি পড়াশোনায় হ্যাপি মন দিয়েছেন। জি ভাই, একটু মন তো দিতেই হবে। হ্যাঁ, আচ্ছা, না সব ঠিক আছে বাবা, যার ওই যে প্রবলেম হচ্ছে মেবি নেটওয়ার্কের প্রবলেম তার, তাই তো আসল ভাই? আচ্ছা তাহলে ভাইজিৎ ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে এবার একটু খেয়াল করেন, আমি এইভাবে মনে রাখছি, হ্যাঁ আমার মনে থাকতো না, আমি মনে রেখেছি আগে আর মনে রেখেছি পরে। তো দেখেন তো, আগে লিখতে গেলে আপনি যদি বাংলিশ দিয়ে আগে লেখেন তাহলে কিভাবে লিখবেন? ডাবল এ জি ই, আগে। আগে, তো আগে লিখতে গেলে আমরা কি লিখবো? এ। তাই যেই অ্যাডজেক্টিভ গুলো নাউনের আগে বসে তারা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর বাংলিশে যদি পরে লেখেন তাহলে কি লিখবেন? পি ও আর ই, তাই না? তাহলে পরে লিখতে গেলে আমার কি লাগে? পি। তাহলে মাথায় রাখবেন, যে অ্যাডজেক্টিভ আগে থাকে সেটা অ্যাট্রিবিউটিভ, যে অ্যাডজেক্টিভ পরে থাকে সেটা প্রেডিকেটিভ। জাস্ট এতটুকু যদি আপনার টিপসটা মাথায় থাকে তাহলে ইনশাল্লাহ আপনার অ্যাডজেক্টিভ শনাক্তকরণে সমস্যা হবে না। তো দেখেন, এই যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এই জায়গা থেকে এখন পর্যন্ত আমার জানা মতে ভার্সিটি অ্যাডমিশনে এবং বিসিএস বা ব্যাংক জবে কোনো প্রশ্ন আসেনি। তবে এই জায়গাটা থেকে মন্ত্রণালয়ের পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গিয়েছে। ওকে, আচ্ছা তাহলে আসেন আমরা একটু দেখে নেই। বেশ কিছু প্রশ্ন আসছে, আমরা এগুলো ধাপে ধাপে উত্তর দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন, আপনাকে যদি বলা হয় যে হি ইজ স্মার্ট, এই যে স্মার্ট শব্দটা আমরা বুঝতে পারতেছি এটা একটা গুণ। এই গুণটা কার? এই যে হি এর। হি কি নাম? না, এটা নাম না, এটা নাউন না, এটা একটা প্রোনাউন। তাহলে দেখেন স্যার, শুধুমাত্র মাদার ফাদার এই ধরনের ওয়ার্ডগুলি কেন সাবজেক্ট হয়? না না, শুধু এই ধরনের ওয়ার্ড তো সাবজেক্ট হয় না ভাই, আমি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। রুকসানা আক্তার মুন্নি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে খেয়াল করেন, এই যে স্মার্ট শব্দটা একটা গুণ। তো আমরা জানি যখন কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায় সেই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এখন আমাদেরকে যদি বলা হয় যে ভাই এই যে স্মার্ট, এটা কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাকি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন তো। লেখেন এ অর পি, অ্যাট্রিবিউটিভ নাকি প্রেডিকেটিভ? দুই নাম্বারের পূর্বে বলা আছে। ও মাই গড, তাহলে এটা মনে হয় টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটা টাইপিং মিস্টেক করে ফেলেছে আমাদের টাইপিস্ট ভাই, এটা পরে হবে। হ্যাঁ, এটা পরে হবে। আচ্ছা, এক্সট্রিমলি সরি, উনি এটা টাইপিং মিস্টেক করে ফেলছে, এটা পরে হবে।
ভাই ওই যে প্রেডিকেট যেটা বলতেছেন, প্রেডিকেট বলতে আমরা ওই যে সাবজেক্ট এন্ড প্রেডিকেট পড়ে আসছি, উদ্দেশ্য এবং বিধায়, এগুলো একদম বেসিক কথাবার্তা, আমি বলে দিব না যে কোনো সেন্টেন্সে মানে এভাবে আমরা পড়ে আসছি, যদি এটা শতভাগ কারেক্ট না, আমি একদম প্রথম ক্লাসেই বলেছি যে কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলেছিলাম, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু থাকে সেটাকে প্রেডিকেট বলা হয়। হ্যাঁ, এগুলো আর বর্তমানে এরকম কাজে লাগে না। তাহলে দেখেন, মাথায় রেখেন, যেটা আগে থাকে সেটা অ্যাট্রিবিউটিভ, আর যেটা পরে থাকে সেটা প্রেডিকেটিভ। তাহলে আমরা এই যে দেখেন, দেখতে পাচ্ছি হি ইজ স্মার্ট। এখন আপনি দেখতে পাচ্ছেন স্মার্ট শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এখন এই স্মার্ট যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা যাকে মডিফাই করছে তার আগে বসে নাই, পরে বসছে। তাহলে পরে বসলে কি হয়? প্রেডিকেটিভ। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকে লিখে ফেলছেন। রাসেল আহমেদ জয়, হাফিজুর রহমান, কাকুলি আক্তার, মুন্নি আক্তার, এ তো মাশাআল্লাহ, আপনারা বস। ওকে, কিন্তু আমরা যদি জাস্ট পরের বাক্যটাতে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি হি ইজ আ স্মার্ট পারসন। হি ইজ আ স্মার্ট পারসন, সে একজন স্মার্ট মানুষ। হ্যাঁ, স্মার্টের বাংলা কি বলতে পারেন? সুদর্শন, চটপটে। হ্যাঁ, আবার স্মার্ট বলতে আমরা সবাই মেধাবী বোঝাই। হ্যাঁ, তাহলে দেখেন তো, অনেকে বলতে পারে যে ভাইয়া স্মার্ট শব্দটা তো হি সম্পর্কে তথ্য দিচ্ছে। জি, হি সম্পর্কে তথ্য দিচ্ছে, বাট এই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আছে কিনা আপনি তা দেখেন। হ্যাঁ, এরপরে একটা নাউন আছে। তাহলে যেহেতু এখানে এরপরে একটা নাউন আছে, তাহলে এটা সামনে চলে আসছে, নাউনের আগে চলে আসছে। আগে থাকলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এটাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই যে ডান, আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ রাহিম আক্তার রুনা। এইবার আমরা অ্যাডজেক্টিভের আরো কিছু শ্রেণী বিভাগ দেখবো। এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ক্ষীণ, তারপরেও যেহেতু আমরা অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলছি তাই আমরা একটু বলে রাখলাম। হ্যাঁ, তো দেখেন, সাম ইম্পর্টেন্ট টাইপস অফ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভের কিছু গুরুত্বপূর্ণ ধরন। মিঠু আল ওমর ভাই বলতেছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার ক্লাস ইউটিউব থেকে অনেক উপকৃত হয়েছি, সবাইকে রেফার করি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি ভাই, ধন্যবাদ ভাই। হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে খেয়াল করেন, আমরা এখন অ্যাডজেক্টিভের কিছু গুরুত্বপূর্ণ যেই ধরনগুলো আছে সেটা দেখব। হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন আসে না, বাট আমি একটু বলে রাখতেছি। দেখেন, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, সোজা কথা, যে অ্যাডজেক্টিভ দিয়ে কোনো নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করবে, এই অ্যাডজেক্টিভটাকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন আসে না কিন্তু। যেমন আমরা যদি বলি শি ইজ জেনারাস, সে মহৎ, এই যে দেখেন, আপনি কিন্তু বলতেছেন যে ভাই এটা একটা গুণ। তাহলে গুণ হলে কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমি যদি বলি আম পুয়ার, আমি গরিব, এই যে আমি গরিব, এটা আমার দোষও না, গুণও না, এটা আমার আর্থিক অবস্থা বোঝাচ্ছে। সো এটা একটা অবস্থা। এই অবস্থা যেহেতু একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের নাম হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আবার আমরা যদি বলি হি ইজ লেচারাস, লেচারাস মানে হচ্ছে লুচ্চা। হ্যাঁ, লুচ্চা বা হচ্ছে দুশ্চরিত্র। তাহলে দুশ্চরিত্র ডেফিনেটলি গুণ না, এটা একটা দোষ। তাহলে দোষ বলেন, গুণ বলেন, অবস্থা বলেন, এদেরকে আমরা, এই অ্যাডজেক্টিভ গুলোকে আমরা বলবো এরা হলো গিয়ে আপনার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এগুলো দিয়ে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বোঝায়। আব্দুর রশিদ সাহেব বলতেছেন, স্যার স্মার্ট শব্দটা কি ডিটারমিনার হবে? না ভাই, স্মার্ট শব্দটা ডিটারমিনার হবে না। ডিটারমিনার নিয়ে আমরা একটু পরে আমরা আলোচনা করব। হ্যাঁ, আমার সাথে থাকেন, একটু পরে ডিটারমিনার আরো আলোচনা পাবেন। এবার চলে আসি, দেখেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি, এটার নাম হলো অ্যাডজেক্টিভ অফ আমাদের টাইপিস্ট ভাই আজকে মানে খুব ভালো ভালো কাজ করছে বোঝা যাইতেছে, সে একটা বাদ দিয়েই টাইপ করে দিয়েছে। আমরা আরেকটা বিষয় দেখবো, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা কি আমি একটু হালকা বলি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা আমি একটু হালকা বলে নিই, আপনাদেরকে মাথায় রাখবেন। এরা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, আনকাউন্টেবল নাউন। দেখেন, কাউন্টেবল না কিন্তু, এরা আনকাউন্টেবল। সংজ্ঞা থেকে কি অ্যাডজেক্টিভ চিনতে হবে নাকি আরো উপায় আছে? ফরিদ ভাই, সংজ্ঞা দেখে জীবনেও অ্যাডজেক্টিভ প্রপারলি চিনতে পারবেন না। ঠিক আছে, সংজ্ঞা দেখলে আপনার কাছে মনে হবে গুড, ব্যাড, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হতে পারে,
আবার কিছু কিছু জায়গায় দেখবেন এই যে গুড ব্যাড এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে না। তাই সংজ্ঞা দেখে পার্টস অফ স্পিচ না চেনার চাইতে অবস্থান দেখে চেনাটাই বেস্ট ওয়ে। ওকে, আচ্ছা মনোজ দাস স্যার জয়নিং এর ক্লাস দিতে হবে। জি ভাই, পাবেন ইনশাল্লাহ। এরা আনকাউন্টেবল নাউনের পরিমাণ প্রকাশ করে। তাহলে যে জিনিসটা খেয়াল করবেন, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যেটা, এরা সব সময় আনকাউন্টেবল নাউন নিয়ে ডিল করে। তো আমি এখানে আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি। আমি বলেছিলাম বাবা উদাহরণের সমার্থক শব্দ ভিজ, যেমন সাম, অল, নো, a lot of, much, little, less, huge ইত্যাদি। এই শব্দগুলো সবসময় আনকাউন্টেবল নাউনের পরিমাণ বোঝায়। যেমন আমি যেমন বলতে পারি দেখেন, I need much water, আমার প্রচুর পানি দরকার। ধরেন আমি একজন কৃষক, আমি আপনাকে বলছি আমার প্রচুর পানি দরকার। তা বাবা পানি কি? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সংখ্যা হয় না, পানি কখনো গুনতে পারবেন না, একটা পানি, দুইটা পানি, তিনটা পানি। সো আপনাকে এখানে বলতে হবে এইটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, এই জায়গাতে ইনশাল্লাহ প্রবলেম হবে না। এইবার চলে আসেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি শেষ, আমরা এখন দেখছি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটারে কেউ কেউ বলে নিউমেরাল অ্যাডজেক্টিভ। এটা নিয়ে হিউজ কথা আছে। হ্যাঁ, এটা নিয়ে হিউজ কথা আছে। হ্যাঁ স্যার, এগুলো তো ডিটারমিনারও হয়। হাবিবুর রহমান ভাই, যাচ্ছি আমরা। আচ্ছা হাবিবুর রহমান ভাই, আপনি যেহেতু বলছেন তাই আমি এখানে একটু বলে নেই। সেটা হলো একটা গুরুত্বপূর্ণ নোট মাথায় রাখেন, তাহলে ব্যাপক কাজে আসবে। তা হলো সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভই ডিটারমিনার নয়। ওকে, ঝামেলা শেষ। যারা বারবার এই যে অ্যাডজেক্টিভ আর ডিটারমিনারকে গুলায় ফেলতেছেন, এই কথাটা তাদের জন্য। ঠিক আছে, এই কথাটা তাদের জন্য। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে ডিটারমিনার কি, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আসবে। তারপরে আমি একটু হালকা বলে রাখি, আমি বলেছিলাম দুনিয়ার যত সংখ্যা আছে সব ডিটারমিনার, দুনিয়াতে যত পরিমাণ আছে সব ডিটারমিনার, যত আর্টিকেল আছে সব ডিটারমিনার, যত পজেসিভ আছে, তবে সব পজেসিভ না, এগুলোকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। কোনগুলো? যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, আরো আসবে। হ্যাঁ, এরপরে এগুলো একটু কষ্ট করে মনে রাখেন। ডেমনস্ট্রেটিভ, যত ডেমনস্ট্রেটিভ আছে, ডেমনস্ট্রেটিভ গুলো কি বাবা? এই যে দিস, আপনারা, আমি এটা পরেই বলতাম, বারবার জানতে চাচ্ছেন তাই আগে লিখে দিলাম। দিস, দ্যাট, দোজ, এগুলো হচ্ছে ডিটারমিনার। আর কিছু আছে? জি আছে। আর কি? যেমন ডিস্ট্রিবিউটিভ যেগুলো আছে এরাও ডিটারমিনার। এগুলো কি বাবা? ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিটারমিনার। তাহলে আপনি যেটা মাথায় রাখবেন, এই যত ডিটারমিনার আছে সব ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কিন্তু যত অ্যাডজেক্টিভ আছে সব ডিটারমিনার নয়। এখন আমি যদি বলি স্মার্ট, স্মার্ট দিয়ে কি সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ বোঝায়? তাহলে কেন আপনি স্মার্টকে ডিটারমিনার বলবেন? বলতে পারবেন না। আবার আমি যদি বলি কিউট, কিউট শব্দটা দিয়ে কি কোনো সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ বোঝায় না। কিন্তু আমি যদি বলি সাম, এই যে দেখেন, সাম সংখ্যাও হতে পারে, পরিমাণও হতে পারে। আপনি যদি বলেন সাম বুকস, বই যেহেতু গুণা যায় তাই এখানে সাম হলো সংখ্যা। কিন্তু আমি যদি বলি সাম ওয়াটার, এইবার দেখেন পানি যেহেতু গণা যায় না তাই সামটাকে বলবেন আপনি পরিমাণ। এখন কেউ যদি বলে ভাইয়া সাম কি অ্যাডজেক্টিভ? জি, সাম একটা অ্যাডজেক্টিভ। আবার আমরা জানি সাম হলো একটা সংখ্যা বা পরিমাণ, তাই সংখ্যা, পরিমাণ আবার কি? ডিটারমিনার। এই জন্যই আমরা বলেছি সব ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। আশা করি বুঝে ফেলেছেন ইনশাল্লাহ। ওকে,
ওকে, তাহলে আসেন আমরা এখানে চলে আসি। তো এখানে যেটা বলা হচ্ছিল নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভটা কি? যে অ্যাডজেক্টিভ দ্বারা কাউন্টেবল নাউনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সংখ্যা বোঝায়, সেটাকেই আপনি নিউমেরাল অ্যাডজেক্টিভ বলবেন। নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার দুই রকমের হয়, খেয়াল করেন। নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার দুই রকমের হয়, বা আমরা নাম্বার বলতে পারি, নাম্বার দুই রকমের হয়। কি কি? একটা হলো ডেফিনিট নাম্বার, ডেফিনিট নাম্বার, আরেকটা হলো ইনডিফিনিট নাম্বার। ডেফিনিট মানে সুনির্দিষ্ট, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। আমরা যদি বলি 1 2 3 5, এগুলো হচ্ছে সুনির্দিষ্ট সংখ্যা। কিন্তু আমি যদি বলি সাম, আমি যদি বলি ম্যানি, আমি যদি বলি ফিউ, এগুলো সংখ্যা, কিন্তু কত সংখ্যা সেটা আপনি জানেন না, অনির্দিষ্ট সংখ্যা। স্যার মডিফায়ারের ক্লাস হবে নাকি? গত শুক্রবারের ক্লাসটা দেখবো। হ্যাঁ, মডিফায়ারের ক্লাস দেবো আমি ভাই, পেইড ব্যাচে মডিফায়ারের 2টো ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে আশা করি ইনশাল্লাহ এটা আপনারা বুঝে ফেলেছেন। এবার একটা ছোট্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটা হলো, এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা জায়গা, তা হলো ডেফিনিট নাম্বার। ডেফিনিট নাম্বার আবার 3 প্রকারের হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক, এটার নাম হলো কার্ডিনাল নাম্বার। 2, এটাকে বলা হয় অর্ডিনাল নাম্বার। 3, এই জায়গা থেকে নিয়মিত প্রশ্ন সেট করা হয়। হ্যাঁ, এই জায়গা থেকে স্টুডেন্টরা নিয়মিত বিপদে পড়ে। আর একটা হলো মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপ্লিকেটিভ নাম্বার। কার্ডিনাল নাম্বারগুলো আপনারা সবাই জানেন, 1 2 3 4 5 12। অর্ডিনাল নাম্বার, এই যে 1 না বলে আপনি বলবেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এই 5 এর জায়গায় দেখেন, এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, শেষে যদি ভিই চলে আসে, লাইক 5 12, শেষে যদি ভিই থাকে, ভিইটাকে আমরা এফ বানাই ফেলবো, যে হয়ে গেল 5। ওকে, এরপরে দেখেন 12 লিখতে গেলে এই যে ভি ছিল, ভিটাকে আমরা বানাই ফেলবো এফ। এইবার আমরা এটার সাথে টি যোগ করব, এই যে দেখেন 5th 12th। তার মানে যদি শেষে ভিই থাকে, ভিইটা এফ হয়ে যায়। এটা লেখার জন্য আমি এই জিনিসটা দেখিয়েছি আপনাদেরকে। আই হোপ এটা পারবেন ইনশাআল্লাহ। পার্টস অফ স্পিচ নিয়ম নির্ণয় করা, আচ্ছা নির্ণয় করা, ঠিক আছে। এস যে সাগর ভাই ইনশাআল্লাহ। তারেকুজ্জামান ভাই, স্যার আপনার পেইড কোর্স কি কারেকশন থেকে ক্লাস নেবেন জবের জন্য? জি ভাই, পেইড কোর্সে সব থাকবে, সব। ইভেন পেইড কোর্সে ট্রান্সলেশনও রাখবো আমরা ইনশাআল্লাহ, তবে অনেক বেশি না, 2-3টা ক্লাস থাকবে। মাল্টিপ্লিকেটিভ গুলো আবার 2 রকমের হয়। এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গেল, 1 হয়ে গেল সিঙ্গেল, 2 হয়ে গেল ডাবল, 3 হয়ে গেল ট্রাইবল, অথবা 3 হয়ে গেল ট্রিপল। মজার ব্যাপারটা দেখেন, আপনি যদি লেখেন টিআরই তখন হয় বল, আর যদি লেখেন টিআরআই তখন হয় পল। 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ হলে আপনি বলবেন কোয়াড্রুপল। হ্যাঁ, এরপরে আরো আছে, এগুলো ল্যাটিন শব্দ থেকে আসছে। আপনি বলতে পারেন পেন্ডাপল, হেক্সাপল, হেপ্টাপল, অক্টাপল, ননাপল। হ্যাঁ, বাট ইংরেজিতে এটাকে কোয়াড্রুপল বা 4 গুণের পর থেকে ফোল্ড কাউন্ট করা হয়। 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে গেছে, 5 গুণ 5 ফোল্ড, 6 গুণ 6 ফোল্ড, 100 গুণ 100 ফোল্ড। পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এখানে যেটা আপনি মাথায় রাখেন, এই প্রথম যেগুলো সিঙ্গল, ডাবল, এই শব্দগুলো যেগুলো, এগুলো দিয়ে বার বোঝায়, বার। আর এরপরে আমরা লিখতে পারি ওয়ান্স, সরি, এগুলো দিয়ে গুণ বোঝায়, গুণ। 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ। আর যদি বার বলেন, বার, 1 বার 2 বার 3 বার, 1 বার ওয়ান্স, 2 বার টুয়াইস, 3 বার থ্রাইস, 4 বার এইবার, 4 বার। এরপরে যতবার, ওয়ান্স টুয়াইস থ্রাইস এর পরে যতবার আমরা তত টাইমস লিখবো। অনেককে আমি লিখতে দেখি 3 টাইমস, বাবা এটা 3 টাইমস না, এটা হবে থ্রাইস। ওকে, হ্যাঁ, 3 এর পরে যতবার তত টাইমস, 4 টাইমস 5 টাইমস। ওকে, পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো মাশাআল্লাহ।
এখন এখন এই যে জিনিসগুলো জেনে আপনার কি লাভ হবে দেখেন, এটা জানলে মারাত্মক লাভ। এখন আপনি এইটার পাশাপাশি যেটা জানবেন সেটা হলো, আপনি যখন কোনো একটা সেন্টেন্সে বা কোনো একটা জায়গায় ভগ্নাংশ লিখবেন, আপনি কিন্তু জানেন ভগ্নাংশের উপরে লব বসে, নিচে হর বসে। হ্যাঁ, এটা না জানলে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গিয়ে বিপদে পড়বেন। সেক্ষেত্রে যত লব এগুলোকে কার্ডিনাল নাম্বার দিয়ে লিখবেন, যত হর এগুলোকে অর্ডিনাল নাম্বার দিয়ে লিখবেন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ নোট আপনি মাথায় রাখবেন, তা হলো লব 2 বা তার বেশি হলে, লব 2 বা তার বেশি হলে হরের সাথে এস যোগ হয়। এইখান থেকে এনটিআরসি তে প্রশ্ন আসছে, প্রাইমারিতে প্রশ্ন আসছে, বিসিএস এ প্রশ্ন আসছে। ওকে, তাহলে আমরা মাথায় রাখবো লব যদি 2 বা তার বেশি হয়, হরের সঙ্গে এস যোগ করতে হবে। 1/2 এটার স্পেশাল কোনো নাম নেই, এটা মানে স্পেশাল একটা, সরি 1/2 একটা স্পেশাল নেম হলো হাফ। হ্যাঁ, এটা স্পেশাল। কিন্তু 1/3 হলে এইটাকে আমরা তখন বলি 1, অর্থাৎ দেখেন 1 হলো লব, আমরা কার্ডিনালি 1 বলছি, আর 3 হলো নিচে থাকে যেটা হরকে আমরা আর 3 বলবো না, আমরা এটাকে বলবো থার্ড, 1/3। কিন্তু আমরা যদি 2/3 পাই, উপরের 2টাকে 2ই বলবো, নিচের 3টাকে আমরা থার্ড বলতে পারবো না। কেন পারবো না? কারণ লব 2 হয়ে গেলে, যে দেখেন লব 2 হয়ে গেছে বা তার বেশি হয়ে গেলে সেক্ষেত্রে হরের সাথে একটা এস যোগ করতে হয়। তার আমরা এখানে লিখবো 2/3। এই যে এসটা যুক্ত হলো, কেন যুক্ত হলো আশা করি বুঝে ফেলছেন। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। চঞ্চল কুমার ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট ফিল ফ্রি টু আস্ক। আমি যতটুকু পড়ালাম এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হাবিবুর রহমান ভাই থার্ডস, এই তো ধন্যবাদ হাবিবুর রহমান ভাই, মাশাআল্লাহ আপনারা ভালো পারেন ভাই। মনিরুল ইসলাম ভাই বলছেন নো কোয়েশ্চেন্স। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। আসেন এবার আমরা একটু সামনের দিকে যাই। স্যার আরো এক্সাম্পল দেন। মুসা আহমেদ ভাই, আমাদের আজকে বিশাল আলোচনা তো। আচ্ছা, আরো উদাহরণ, এবার আপনাদের জন্য একটা উদাহরণ দেই, দেখি আপনারা লিখে দেন। হ্যাঁ, বলেন তো আপনারা এটা বলতে পারেন কিনা দেখি। 3/5 এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, হারুনুর রশিদ ভাই ঝাঁকানাকা ক্লিয়ার, ধন্যবাদ হারুন ভাই। আচ্ছা, 3/5 এটাকে আপনারা কি বলবেন? একটু কুইক আনসার দিতে হবে। উই নিড কুইক রেসপন্সেস। হ্যাঁ, তাহলে আমরা উপরেটা লব যা আছে তাই লিখবো, 3 লিখবো। এইবার হৃদয় চন্দ্র দেব, সুমন স্যার ইংলিশের জাহাজ না ভাই, হ্যাঁ। আচ্ছা, আমি প্রতিদিন ইংরেজি শিখি, বিশ্বাস করেন আমি প্রতিদিন ইংরেজি শিখি, আপনারাও। হ্যাঁ, আমরা যারা টিচার আছি আমাদেরকে আপনাদের চেয়ে বেশি স্টাডি করতে হয়, এরপরে তো আমরা অনেক সময় ভুলে যাই। 5টাকে 5 না বলে আমাদের 5th বলতে হবে। এইবার লব যেহেতু 2 এর অধিক হয়ে গেছে, আপনারা একটা এস যোগ করে দিতে হবে, কাজ শেষ। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গিয়ে এটা আমাদের কাজে লাগবে। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, আমরা এটা দেখে ফেলছি। এবার পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা আমি এখানে বলে দেই, TM লিখে দিলাম, ঠাড়া মুখস্থ করেন। এই যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, এই শব্দগুলো কখনোই একা আসে না, এরা সবসময় এরপর একটা নাউন নিয়ে আসে। মাশাআল্লাহ, অনেকেই লিখছেন। হ্যাঁ, মুসা আহমেদ ভাই, বিথি ইসলাম, কবির হোসেন, সবাই 3/5 লিখছেন। হ্যাঁ, আরো কয়েকজন একটা উপরে চলে গেছে, আমি আর পড়লাম না। তো দেখেন, এটা একটু মুখস্থ করবেন। এই যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ওয়ান্স, এরকম আরো আছে। হ্যাঁ, এরা সব সময় নাউনের সামনে বসে, একা আসতে পারে না। কারণ আপনি কখনোই বলতে পারবেন না মাই উইল ডু ইট, আমি এটা করবো, পারবেন না। মাই কখনো সামনে সাবজেক্ট হতে পারবে না, মাই কখনো একা আসবে না, এর সাথে অবশ্যই একটা নাউন লিখতে হবে। তাহলে আমি কি লিখলাম? মাই ফাদার উইল ডু ইট, যে ফাদার একটা নাউন। এখন মাই ফাদার, এই যে পজিটিভ যেটা, এটা দিয়ে সাধারণত মালিকানা বা সম্পর্ক বা কি বলা যায়, এটা সত্য বোঝায়।
যেমন দেখেন আমি যদি বলি মাই বুক, বইয়ের মালিক আমি, এই যে আমার সত্য, হ্যাঁ সত্ত্বাধিকারী হচ্ছে বইয়ের আমি। এরকম মাই ফাদার, হ্যাঁ বাপের সত্ত্বাধিকারী আমি, এরকম না, এখানে বাবার সাথে আমার সম্পর্ক বোঝাচ্ছে। এগুলো কখনো একা আসে না, সাথে একটা নাউন নিয়ে আসে। মাই ফাদার, আওয়ার ভিলেজ, আওয়ার ভিলেজ। আমাদের টাইপিস্ট ভাই আজকে খুব টেনশনে ছিল মনে হচ্ছে। অধিকার বোঝা, এই তো, হ্যাঁ তাহলে পারবেন ইনশাল্লাহ। এগুলোকে আমরা প্রোনাউনের তালিকায় পড়ে আসলেও যেহেতু নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই এদেরকে আমরা বলি পজেসিভ অ্যাডজেক্টিভ। আশা করি পারবেন। এবার আমরা যে জায়গাটাতে আসছি, এইখানে আমরা অনেকেই একটা চরম বিপদে পড়ি। ওকে, সেটা হলো কি, দেখেন এই যে আমরা এখন লিখেছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অথবা প্রোনাউন, তার মানে এখন আমরা যেগুলোকে লিখেছি তারা দুইটা জিনিস হইতে পারে, আইদার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দেখেন এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা প্রোনাউন চারটা, কি কি? দিস, আমার মেজাজটা খুব খারাপ হইতেছে, আমি ব্যস্ত থাকার কারণে আজকে স্লাইডটা রিভিশন দিতে পারি নাই। আর আমাদের ভাই আজকে মনে করেন পুরো স্লাইড রে মায়ের বাপ 7 আপ বানাই দিছে। দেখেন ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটা, প্রথমটা হচ্ছে দিস, এরপর একটা দিস, তারপর একটা দ্যাট, এরপর একটা দোজ। এই দিস, দিস, দ্যাট, দোজ, এই যে চারটা শব্দ আপনি দেখতে পাচ্ছেন, এই চারটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। এরা যদি অ্যাডজেক্টিভের পজিশনে থাকে তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের পজিশনে না থাকে তখন এটা প্রোনাউন হয়ে যায়। কিভাবে চিনবেন? দেখেন এই যে দিস, দিস, দ্যাট, দোজ, এদেরকে আপনি যদি লিখে দেই দিস, দিস, দ্যাট এবং দোজ, যদি এদের পরে আপনি একটা নাউন পান তখন এদেরকে বলবেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর যদি এদের পরে নাউন না পান তাহলে এদেরকে আপনার প্রোনাউন বলতে হবে। মুসা আহমেদ বলতেছেন স্যার সাচ কি ডেমনস্ট্রেটিভ? সাচ কখনোই ডেমনস্ট্রেটিভ না, সাচ কখনোই ডেমনস্ট্রেটিভ না স্যার। আগের গুলাতেও কিছু সমস্যা আছে। আচ্ছা, আমি ক্লাস শেষে আপনাদের গ্রুপে যখন পোস্ট করে দেবো, আজকে আর পারবো না, কজ বাসায় যেতে, মানে আমার বাসা থেকে স্টুডিওটা একটু হালকা দূরে আর কি, রাত 1টা বেজে যাবে। আপনাদেরকে আগামীকালকে, হ্যাঁ আমার যারা পেইড গ্রুপে আছেন তাদেরকে হোয়াটসঅ্যাপে আমি এই পিডিএফটা কারেকশন করে দিয়ে দেবো। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করেন, যদি দেখেন এরপরে নাউন থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভ, আর যদি নাউন না থাকে তাহলে এটা প্রোনাউন। যেমন দেখেন দিস ফ্যান, এই কলমটা, এই যে কলম একটা নাউন, কলমটাকে ডেমনস্ট্রেট করতেছে বা নির্দিষ্ট করতেছে কি দিস, তাহলে এর নাম হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিছু কিছু বই এটার সাথে সাচকে যুক্ত করছে, যারা সাচকে যুক্ত করেছে তারা ভুল করেছে। ও মাই গড, এগুলা কি করছে ভাই? কি ভাই চিন্তা করছেন? আচ্ছা, এখানে কিছু টাইপিং মিস্টেক করে ফেলছে, এই টাইপিং মিস্টেক গুলোকে কারেকশন করে, হ্যাঁ ইভেন আমি এই পেজের মধ্যেও যারা আমার সাথে যুক্ত আছেন, আমি পেজের মধ্যেও আপনাদেরকে আজকের ক্লাসের কারেকশন করে দেওয়া, হ্যাঁ পেজে পিডিএফ দিতে পারবো না, মানে পিডিএফ দেয়া যায় না আর কি। তো পেজে আপনাদেরকে আমি পিডিএফ না দিয়ে এটার কারেকশন করা পিডিএফটারই আমি ছবি তুলে দিয়ে দেবো। সাস তাহলে কি মুসা আহমেদ? সাস হচ্ছে ইন্টেন্সিফায়ার। সাচ হলো ইন্টেন্সিফায়ার, সাচ, কোয়াইট, রাদার, এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার, এরাও ডিটারমিনারের একটা পার্ট। আবার সাচটা কিন্তু প্রোনাউনও হতে পারে, এটা পজিশন অনুযায়ী। আচ্ছা তাহলে খেয়াল করেন, বাহ আচ্ছা চেক না দেওয়ায় এই মানে ভুলগুলো বেরোচ্ছে। তাহলে খেয়াল করেন এই যে দিস, দিস, দ্যাট, দোজ, এরা যদি নাউনের পূর্বে থাকে তাহলে এদেরকে আপনি বলবেন ডেমনস্ট্রেটিভ। তাহলে এই কাজ আরো কয়েক জায়গায় করছে, হ্যাঁ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর যদি নাউনের পূর্বে না থেকে একা থাকে, অর্থাৎ এরপরে যদি নাউন না থাকে, তাহলে আপনি বলবেন এরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দেখেন এখানে দিস ফ্যান ছিল, তারপরে ছিল ইজ, কিন্তু এখানে দিসের পরে সরাসরি ইজ চলে আসছে, তার মানে ইজটা হলো ভার্ব। আমরা জানি ভার্বের পূর্বে কি বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট হওয়ার যোগ্যতা দুটো পার্টস অফ স্পিচের আছে, একটা হলো নাউন
আর একটা প্রোনাউন। ওকে, দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। সাবজেক্ট হওয়ার যোগ্যতা দুটো পার্টস অফ স্পিচের আছে, একটা হলো নাউন আর একটা হলো প্রোনাউন। তো এক্ষেত্রে আমরা মাথায় রাখবো যেহেতু দিস শব্দটা নাউন না, তাই এটা একটা প্রোনাউন। তা কি প্রোনাউন? এটা হলো বাবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, আমি আপনাদেরকে এটা টেকনিক্যালি সুন্দর করে লিখে দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হলো এই যে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং ইন্টারোগেটিভ। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অথবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন। কিভাবে বুঝবেন? মারাত্মক সহজ। ডেমনস্ট্রেটিভ হলো চারটা, কি কি বাবা? দিস, দিস, দ্যাট এবং দোজ। অনেকে প্রশ্ন করে এগুলোর মধ্যে পার্থক্য আছে কিনা। মারাত্মক পার্থক্য আছে। প্রথমটা হলো সিঙ্গুলার, পরেরটা প্লুরাল, তারপরেরটা সিঙ্গুলার, তারপরেরটা প্লুরাল। এখানে আরেকটা তথ্য মাথায় রাখেন, সেটা হলো প্রথম দুইটা কাছের বোঝানোর জন্য ব্যবহৃত হয়, পরের দুইটা দূরের বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কেমন? এইবার আসেন ডিস্ট্রিবিউটিভ। কি কি? ইচ, এভরি, আইদার এবং নাইদার। আর ইন্টারোগেটিভ হোয়াট এবং হুইচ। হোয়াট এবং হুইচ এই দুইটা বহুল ব্যবহৃত। এর সাথে আরেকটা আছে, সেটা হলো হুজ। ওকে, সেই সাথে আরেকটা আছে, সেটা হলো হুজ। এইখানে আপনি যেটা মাথায় রাখবেন সেটা হলো এদের পরে এই যে 11টা পাচ্ছেন, 4 4 3, এদের পরে নাউন থাকলে এরা অ্যাডজেক্টিভ হয়। 2, এদের পরে নাউন না থাকলে এরা প্রোনাউন হয়। ব্যাস, এটা মাথায় রাখলে আপনার ঝামেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এগুলোতে ভুল করেছে স্যার। হ্যাঁ ফরিদ ভাই, এগুলোতে টাইপিং মিস্টেক করে ফেলছে। দেখ, আমি আপনাদেরকে পিডিএফটা যখন দিব, আপনারা একদম মানে কারেক্টেড করা বা কারেকশন করা পিডিএফটাই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এবার তাহলে আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেই, আপনারা ধরে ফেলতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আবার বলেন না শাহিন ধরে ফেল। শাহিন ধরে ফেলা লাগবে না, আমরা কয়েকটা উদাহরণ দেই, আপনারাই ধরে ফেলতে পারবেন, শাহিন পর্যন্ত যাওয়া লাগবে না। তাহলে দেখেন, ধরেন আমি লিখলাম যে হোয়াট কালার ডু ইউ লাইক মোস্ট। এখন আপনারাই বলেন তো, হোয়াট কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন? সিঙ্গুলার কাছে বোঝাতে হৃদয় চন্দ্র ভুল করে ফেলছেন ভাই। হ্যাঁ, হৃদয় চন্দ্র ভুল করে ফেলছেন। হ্যাঁ, সিঙ্গুলার হলো, আরে সিঙ্গুলার হলো দিস আর দ্যাট, আর প্লুরাল হলো দিস এবং দোজ। আচ্ছা, 2 নাম্বার, আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করবেন। আমি যদি বলি হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, জাস্ট আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন। এখানে হোয়াট কি ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ? ওয়াও, মাশাআল্লাহ, আপনারা তো বস। এবার আসেন, আমি যদি বলি ইচ উইল কাম টুডে, প্রত্যেকে আজ আসবে। ইচ কি বলবেন? আর আমি যদি বলি ইচ বয় উইল কাম টুডে, প্রত্যেকটা ছেলেই আসবে। তাহলে আশা করি এগুলো বোঝার জন্য আপনার আর রকেট সায়েন্স জানার দরকার নাই। এগুলো জানার জন্য আপনার আর রকেট সায়েন্স দেখা লাগবে না, পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, নিয়ে যান। আচ্ছা, এই তো মাশাআল্লাহ। তাহলে বাবা আমরা বুঝে ফেলাইছি, আমরা কি বুঝছি? এই যে পরে যেহেতু নাউন আছে, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে হবে। আর যেহেতু পরে নাউন নাই, ভার্ব আসছে, তার মানে সাবজেক্ট হওয়ার যোগ্যতা কার আছে? নাউন আর প্রোনাউনের। তাহলে এটা একটা প্রোনাউন। কি প্রোনাউন?
ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার উইল কাম, এটা তো ভার্ব, তার মানে এই হলো সাবজেক্ট, সাবজেক্ট হয়ে গেছে মানে প্রোনাউন হয়ে গেছে। কি প্রোনাউন? এই যে আমরা তো জানি ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, তাহলে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অন্যদিকে জাস্ট আপনি এখানে চলে আসেন, বয় একটা নাউন, তার মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বাবা বোঝা গেছে নাকি একটু বলেন তো, দেখেন তো বোঝা যায় কিনা, বা কোনো কোয়েশ্চেন আছে কিনা? ও মাই গড, মনিরুল ইসলাম ভাই, এম কে জামান ভাই, হাবিবুর রহমান, এই তো মাশাআল্লাহ, আমরা তো সব এক একটা ওস্তাদ। বলেন স্যার আমরা কি আজ থেকে ওস্তাদ? সে কবে থেকে? এই তো নাসরিন সুলতানা, মাশাআল্লাহ, গুড, আপনারা বস। হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, ফেরদৌস, কারি ফেরদৌস আহমেদ চৌধুরী, মাশাআল্লাহ, তাহলে এগুলো পারবেন। হ্যাঁ, এগুলো আহামরি রাফ অ্যান্ড টাফ, কোনো কঠিন কিছু না, তাহলে এটা পারা যাবে। আসেন তাহলে আমাদের এই কয়টা শেষ, ইন্টারোগেটিভ শেষ। এখন আমরা একটা জায়গা দেখব, এই জায়গাটাতে যাওয়ার আগে আসমা পারভিন, থ্যাংক ইউ, আচ্ছা, নাসরিন সুলতানা, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, ওকে। এই জায়গাটাতে যাওয়ার আগে দেখি আপনাদের মনে আছে কিনা। এইবার দেখেন তো, আমরা এই কথাটা বলেছিলাম না যে ডিটারমিনার, সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার না। এখন আপনাদের মধ্যে কে কে আমাদেরকে যদি জিজ্ঞেস করি বলতে পারবেন, জাস্ট একটু মনে আছে যাদের, ওয়াই লেখেন, মানে ইয়েস, সেটা হচ্ছে সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ। এর সাথে আরেকটা আছে, আমি সেটা এখনো লিখি নাই, এর সাথে আরেকটা আছে, ইনটেনসিফায়ার। ইন্টেন্সিফায়ার হিসেবে আমরা জাস্ট লিখলাম হোয়াট, সাচ, রাদার, কোয়াইট, ওকে। এখন দেখেন ইন্টেন্সিফায়ারের মধ্যে আবার অ্যাডজেক্টিভও হয়, তাই আমি সেগুলো লিখি নাই। হ্যাঁ, হাবিবুর রহমান ভাই ধন্যবাদ, মনিরুল ইসলাম ভাই ইয়েস, ঘুমপোকা ইয়েস, হারুনুর রশিদ ভাই ইয়েস, মাশাআল্লাহ, এগুলো পারবেন, এগুলো পারবেন, এগুলো পারা উচিত। এই তো, থ্যাংক ইউ। তাহলে আসেন, এগুলো হচ্ছে ডিটারমিনার। তো আমরা যেটা মাথায় রাখবো, এই বিষয়টা আমি আমাদের যে পেইড স্টুডেন্ট, যে ভাই বোনেরা আমাদের সাথে এইখানে যুক্ত আছেন, তারা জানেন এই বিষয়টা আমি তাদের সাথে নাউনের ক্লাসেই আলোচনা করেছি হালকা পাতলা। আজকে আমরা আবার বলে নেই, মাথায় রাখেন, নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, তবে শর্ত হচ্ছে সেই নাউনটাকে আপনাকে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। যদি কোনো নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরটা নাউনের সামনে পান, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। যেমন আমরা যদি বলি বয়েজ, ছেলেরা, এটা একটা নাউন। এখন আপনি যদি প্রশ্ন করেন যে ভাই ছেলেরা তো বুঝলাম ভাই, তা এটা যে ছেলে, তা কেমন ছেলে? ধরেন আমি বললাম ভালো ছেলে, গুড বয়, তাহলে গুড একটা কি বাবা? অ্যাডজেক্টিভ। তার মানে আমরা কি শিখলাম? নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে প্রশ্নের উত্তরটা সামনে পেলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এইবার দেখেন, অ্যাডজেক্টিভটাকে আপনি যদি কেমন দিয়ে প্রশ্ন করেন, অ্যাডজেক্টিভটাকে যদি আপনি আবার কেমন দিয়ে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরটা সামনে পেলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। যেমন ধরেন আমি বললাম বয়, আপনি জিজ্ঞেস করলেন কেমন বয়, উত্তর আমি বললাম গুড বয়, তাহলে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে অ্যাডজেক্টিভ পেয়েছেন। এইবার অ্যাডজেক্টিভকে আপনি চাইলে কেমন দিয়ে প্রশ্ন করতে পারবেন। এখন আপনি যদি গুডটাকে প্রশ্ন করেন যে ভাইয়া গুড তো বুঝলাম, তা কেমন গুড? এবার আমি বললাম কেন, ভেরি গুড, সো গুড, রিয়েলি গুড। এই যে দেখেন, অ্যাডজেক্টিভকে যখন কেমন দ্বারা প্রশ্ন করেছি, তখন এইটা আবার হয়ে গেছে অ্যাডভার্ব। আর এই নাউনকে আপনি যদি প্রশ্ন করেন কয়টি, কি পরিমাণ, কার, কোনটি, কোনগুলো ইত্যাদি, এই প্রশ্নগুলোর উত্তর আপনি যা পাবেন সেটা হবে ডিটারমিনার। আমরা আগেই বলেছি অল দ্য ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভস, বাট অল দ্য অ্যাডজেক্টিভস আর নট ডিটারমিনার। আমরা বলেছিলাম যত ডিটারমিনার আছে সব অ্যাডজেক্টিভ, কিন্তু যত অ্যাডজেক্টিভ আছে সব ডিটারমিনার নয়। কেমন বোঝা যাচ্ছে কিনা একটু বলতে হবে। স্যার এফটিএস মানে কি? আচ্ছা, এফটিএসটাকে আমি সংক্ষেপে লিখছি আর কি। এফটিএস এটাকে আপনি যদি ফুল মিনিং এ ভেঙে ভেঙে লেখেন,
এটাকে আপনি বলবেন ফ্রন্ট, মানে সামনের দিকের। টাইপ, টাইপ সাপোর্টার্স, সাপোর্টার্স অফ নাউন, অর্থাৎ নাউনের সামনের দিকের সাপোর্টার। এই যে আমরা নাউনের সামনের দিকে আস্তে আস্তে করে সাপোর্ট নিচ্ছি। নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। হ্যাঁ হৃদয় চন্দ্র, ঠিক আছে, এইটা মনে হয় সবাই বুঝছেন। তাহলে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন, দেখি আপনারা বলতে পারেন কিনা। হ্যাঁ, আপনারা মার্ক করবেন কোনটা কি। ধরেন আমি লিখলাম টু কিউট টল গার্লস। আপনারা বলবেন, আমি প্রথমটা বলে দিলাম, প্রথমটা হচ্ছে ডিটারমিনার। আপনারা এখন আমাকে বাকি তিনটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ কমেন্ট করবেন। হারুনুর রশিদ বলছেন স্যার অ্যাডজেক্টিভ কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে? জি ভাই হারুনুর রশিদ, নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ তিনটাই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে। আচ্ছা দেখি আপনারা আমাকে একটু জাস্ট কমেন্ট করেন। কিউট, ধরে নেন আমি লিখলাম এটা হচ্ছে 2, এক নাম্বারটা আমি বলে দিছি, এক নাম্বারটা ডিটারমিনার, 2 নাম্বারটা কি, 3 নাম্বারটা কি, 4 নাম্বারটা কি। আপনারা এগুলোকে কমেন্ট করেন তো দেখি কে কে বলতে পারেন। মাশাআল্লাহ, আমাদের জুয়েল ভাই ইতোমধ্যে উত্তর দিয়ে দিয়েছেন, দেখি বাকিরা কি বলে। আমাদের জুয়েল ভাই ইতোমধ্যে উত্তর দিয়ে দিয়েছেন, দেখি বাকিরা কি বলে। মনিরুল ইসলাম বলছেন এই তো মুসা আহমেদ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, হাবিবুর রহমান অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, নাসরিন আক্তার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। মাশাআল্লাহ, আর কেউ? 50 জন আছেন কিন্তু। হ্যাঁ, একটু কমেন্ট করেন দেখি। আচ্ছা দেখেন, যারা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন বলেছেন তারা ভুল বলেছেন, যারা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন বলেছেন তারা ভুল বলছেন। এইখানে যেটা আপনি দেখবেন, দেখেন গার্লস হচ্ছে একটা নাউন। এখন গার্লটাকে আপনি যদি প্রশ্ন করেন যে ভাই মেয়ে, তা কেমন মেয়ে, উত্তর আসতেছে লম্বা, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আবার গার্লটাকেই যদি প্রশ্ন করেন যে ভাই মেয়ে কেমন মেয়ে, উত্তর আসতেছে সুন্দরী মেয়ে, এইটাও অ্যাডজেক্টিভ। তার মানে আমরা ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এভাবেও পেতে পারি। এই যে পাওয়া গেছে দেখেন। হ্যাঁ, এখন ঝামেলা হলো গিয়ে যাদের ধারণা, যারা বিভিন্ন বইয়ে আজীবন জাইনে আসছেন যে ডিটারমিনারের পরে 3টা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন হয়, তাদের জন্য আজকে রাতে 2 মিনিটের নীরবতা পালিত হবে। কারণ তারা ভুল জেনে আসছেন, তাদের দুঃখে আমরা, তাদের শোকে আমরা নীরবতা পালন করব। বাবারে, আমি কিন্তু বিষয়টা আপনাদেরকে এভাবে বলেছি যে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তাহলে প্রশ্ন করেন কেমন গার্ল, লম্বা। আবার প্রশ্ন করেন কেমন গার্ল, টল। ওকে, হ্যাঁ, আমি যদি এভাবে বলতাম যে টু ভ্যারি টল, এবার প্রশ্ন করেন তো কেমন টল, ভ্যারি টল। কেমন টল, কিউট টল কখনো হয় না। ওকে, আচ্ছা, তাহলে আমরা মাথায় রাখবো। মাশাআল্লাহ, এই তো আপনারা বুঝে ফেলাইছেন। হ্যাঁ, এই তো আপনারা বুঝে ফেলছেন। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আসেন তাহলে পরের অংশে চলে যাই। হালুম, আর বলেন না স্যার গেলুম। আচ্ছা, জি স্যার, ক্লিয়ার, ধন্যবাদ। তাহলে আমরা পরের অংশটাতে আসি। দেখেন, সুতরাং আমরা একটা 1 নাম্বার রুল শিখলাম, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এই অনুযায়ী যদি আমরা একটা উদাহরণ লিখি, এই ধরনের আমি এই পাশে লিখতেছি, তাহলে আমি লিখতে পারি কিনা সাম, একটা ডিটারমিনার, এবার একটা অ্যাডভার্ব লিখবো। ধরে নেন আমি একদম সহজ অ্যাডভার্ব লিখতেছি, ভ্যারি। আপনি ভ্যারি না লিখে হাইলি লিখতে পারেন। এবার আমরা একটা অ্যাডজেক্টিভ লিখবো, আমরা কি বলতে পারি, কিউট। এরপরে আমরা একটা নাউন লিখবো, ধরেন আমরা লিখলাম বেবিজ। বেবির সাথে যোগ করলাম কেন? কারণ কিছু অত্যন্ত কিউট বাচ্চা, হ্যাঁ, কিছু অত্যন্ত কিউট বাচ্চা, একদম ফুটফুটে সুন্দর। ও আবার ফুটফুটে সুন্দর বললে তো আপনারা নেগেটিভলি চিন্তা করেন। হ্যাঁ, আমরা এখন ভয়ে কোনো বাচ্চারে ফুটফুটে সুন্দর বলি না, কারণ এটা ভাইরাল গানের কারণে। হ্যাঁ, কিন্তু আগে অনেকে বলতো যে ভাবি আপনার বাচ্চাটা খুব ফুটফুটে সুন্দর, ভাইয়া আপনার বাচ্চাটা কিন্তু ফুটফুটে সুন্দর। এখন ফুটফুটে সুন্দর বললেই আপনারে কেলানি দিবে, দৌড়ানি দিবে। হ্যাঁ, তো দেখেন আমি কিছু ফুটফুটে সুন্দর বাচ্চা না বলে বললাম কিছু অত্যন্ত কিউট বাচ্চা। তাহলে আমাদের যে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন হয়ে গেল। আমরা চাইলে অ্যাডভার্বটাকে তাড়ায় দিতে পারি, তখন কি হচ্ছে
2 নম্বরে চলে আসতেছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। কি হবে? আমরা এটা কিভাবে বলতে পারি? সাম কিউট বেবিজ, কিছু কিউট বাচ্চা, কিছু কিউট বাচ্চা। ওকে, কি গান স্যার একটু বলেন? ওই যে আপনারা শুনে আসছেন না, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। হ্যাঁ, যদি তারে যদি তারে কি যেন বলে, করো আদর মন খুলে, তাই না? আচ্ছা, আমি বাবা গান টানা তো পারি না, তাহলে এটা পারবেন ইনশাল্লাহ। সাম কিউট বেবিজ। আচ্ছা, আপনাদের কি বেবি আছে? অনেকের বেবি আছে, মানে বিয়ে করলে বেবি হয় এরকম না। এই জেনারেশন তো ভাই বান্ধবীরেও বলে বাবু খাইছো, এই জেনারেশন আবার দেখবেন মানে বন্ধুরেও বলে বাবু খাইছো। এই হিসাবে আপনাদের অনেকের বাবু আছে, তাই না? আচ্ছা, যাক, আমার বউ কিন্তু আমার বাবু খাইছো বলে না, কারণ আমাদের বাবু আছে একটা। তো যেটা বলছিলাম আর কি, আমরা তাহলে ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন যেমন লিখতে পারি, আমরা ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন এটাও লিখতে পারি অ্যাডভার্বটাকে তাড়াই দিয়ে। এটা থেকে আমরা যে কাজ করতে পারি, আমরা চাইলে অ্যাডজেক্টিভটাকেও তাড়াই দিতে পারি, দিয়ে জাস্ট ডিটারমিনার আর নাউন লিখতে পারি। আপনি এখান থেকে তাড়াই দেন, তাহলে কি হচ্ছে? অ্যাডজেক্টিভকে তাড়াই দিলাম, সাম বেবিজ। আবার আমরা যে কাজটা করতে পারি 2 নাম্বার রুল থেকে আর কি, আমরা ডিটারমিনারটাকে তাড়িয়ে দিয়ে অ্যাডজেক্টিভ আর নাউন রাখতে পারি। তাহলে আসছে কিউট বেবিজ। এই যে 4টা রুল বুঝেছেন কিনা প্লিজ? ইয়েস অর নট? ইয়েস অর নট? একটু বলতে হবে ভাই, প্লিজ একটু কমেন্ট করেন না। এই যে এত রাত্রে বেলা কষ্ট করে আমরা আপনাদের সাথে ক্লাস করাচ্ছি। মাশাআল্লাহ, আসমা পারভিন ইয়েস স্যার, মুসা ভাই ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, এই যে ধন্যবাদ। আপনারা এরকম কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে, শান্তি পাই আমরা। থ্যাংক ইউ। ওকে, দেন উই উইল জাম্প টু আওয়ার নেক্সট পেজ। তাহলে এতটুকু হয়ে গেছে। এইবার আসেন তাহলে আমরা এখন 40 বিসিএস, সরি 4 না, 40তম বিসিএস এর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নটাকে আমরা এখন সলভ করব। তো এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রশ্নটা কি তার আগে আমরা আবার চলে যাই। আমরা এখানে একটা রুল দেখেছিলাম, যদি কখনো ডিটারমিনারের পরে দুটো ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে লাস্টের ওয়ার্ডটা হবে নাউন, মাঝের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। যদি এই রুলটা আপনি ভুল না করেন, তাহলে আর কখনোই আপনার এই রিলেটেড প্রশ্ন সমাধান করতে কষ্ট হবে না, আপনি পারবেন। তাহলে দেখেন, প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। তাহলে দা কি মনি? দা হলো একটা ডিটারমিনার। তো আমরা একটু আগে জাইনে আসছি, ডিটারমিনারের পরে যদি দুটো ওয়ার্ড থাকে, তখন মাঝের ওয়ার্ডটা হয় অ্যাডজেক্টিভ, শেষের ওয়ার্ডটা হয় নাউন। এটা কিন্তু দেখেন 40তম বিসিএস এ চলে এসেছে। তাহলে আপনি এখানে প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। যদিও আমরা অ্যাবাভ শব্দটাকে আজীবন প্রেপোজিশন হিসেবে পড়ে আসছি, কিন্তু ডিটারমিনারের পরে দুটো ওয়ার্ড থাকায় লাস্টেরটা নাউন এবং মাঝেরটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বোঝা যায় তো নাকি? এই তো, মাশাআল্লাহ, ধন্যবাদ জাহ্নবী দেবী, আসমা, ফরিদ ভাই, নাসরিন সুলতানা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার চলে আসি আমরা। I saw a college student in front of the college. আমি কলেজের সামনে একজন কলেজের ছাত্রকে দেখলাম। স্যার আপনি না বোঝালে এটার উত্তর অ্যাডভার্ব বলে ফেলতাম। ধন্যবাদ ভাই, যাক আলহামদুলিল্লাহ পারবেন। হারুন রশিদ ভাই লিখছেন she has an aim। স্যার এখানে অ্যান কিভাবে অ্যাডজেক্টিভ হয় বলবেন? আরে ভাই, সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড নাউন সম্পর্কে তথ্য দেয় সেটাই তো অ্যাডজেক্টিভ। জুয়েল ভাই বলতেছেন আউট অফ দিস টপিক। হ্যাঁ, এই টপিকের বাইরে প্রশ্ন থাকলেও করেন আপনি, জাস্ট আমার টপিকটা শেষ করে নেই, শেষের দিকে প্রশ্ন করেন প্লিজ ভাই। হ্যাঁ, তাহলে আমার টপিক শেষ করতে সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখেন, এই যে আমরা একটা ডিটারমিনার দেখতে পাচ্ছি। আমরা ইন ফ্রন্ট অফ এদিকে যাচ্ছি না, কারণ এটা তো প্রেপোজিশন। তাহলে ডিটারমিনারের পরে আমরা দুটো ওয়ার্ড পেয়েছি, লাস্টের ওয়ার্ডটা নাউন, মাঝের ওয়ার্ডটা এটা কি বাবা? অ্যাডজেক্টিভ। ওকে, বাট আপনাকে যদি আবার পরের কলেজটা প্রশ্ন করতো এটা কি, তখন বলতেন কেন ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়? এক্ষেত্রে এটা নাউন হয়তো। কেমন? ওকে, পারবেন ইনশাল্লাহ? এই তো মাশাআল্লাহ।
থ্যাঙ্কস আলজিলিয়ান, আপনারা মারাত্মক করছেন, উত্তর দিচ্ছেন। তাহলে আসেন এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। এটা আমি অলরেডি বলে ফেলছি, আই স আ কলেজ স্টুডেন্ট ইন ফ্রন্ট অফ দ্য কলেজ, দা একটা ডিটারমিনার। সো পরের কলেজটা আবার ঠিকই নাউন হচ্ছে। এই তো মাশাআল্লাহ। এখন আমরা অ্যাডভার্বে যাচ্ছি। এখন আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। আপনাদের মনে হয় মনে আছে, আমি একটু আগে বললাম যে একটা অ্যাডভার্ব, আমি একটু আগে বলেছি যে একটা অ্যাডভার্ব মূলত 5টা পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। তো অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? মনে পড়ে? মনে পড়া উচিত। অ্যাডভার্ব মডিফাই করতে পারে কাকে কাকে? অ্যাডভার্ব মডিফাই করতে পারে একটা অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে ভার্বকে, অ্যাডভার্ব অপর একটা অ্যাডভার্বকে মডিফাই করে, একটা প্রেপোজিশনকে মডিফাই করে, সে কনজাংশনকেও মডিফাই করে। তবে মডিফাই করে না 3টা জিনিসকে। কি কি? সে নাউনকে মডিফাই করে না, সে প্রোনাউনকে মডিফাই করে না, আর সে ইন্টারজেকশনকে মডিফাই করে না। এই 3টা জিনিসকে সে মডিফাই করতে পারে না। আর বাকি যা যা আছে অলমোস্ট সব পার্টস অফ স্পিচ, ইভেন সে ক্লজকে মডিফাই করে, ইভেন সে ফ্রেজকেও মডিফাই করে। মজার ব্যাপার হচ্ছে ক্লজ আর ফ্রেজ না বললেও চলে, কারণ ক্লজ তো নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়, তাকে মডিফাই করাটা আহামরি কোনো কিছুই না, কারণ আমরা এগুলো অলরেডি বলেই ফেলেছি। ঠিক আছে, পারা যাবে না? ইনশাল্লাহ পারা যাবে। আচ্ছা আসেন তাহলে আমরা এখন একটু দেখা নেই। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কিভাবে এদেরকে মডিফাই করে একটু দেখায় দেন। হ্যাঁ আসেন দেখি, আমরা একটু দেখি, আমরা একটু শিখি। তাহলে আমরা দেখব অ্যাডভার্ব যাদের মডিফাই করে। এখন আমরা দেখব অ্যাডভার্ব যাদের মডিফাই করে। তাহলে খেয়াল করেন, আমরা বলেছিলাম অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এটা আমরা ইতিমধ্যে দেখে আসছি। যেমন আমি যদি বলি শি ইজ বিউটিফুল, সে সুন্দরী, এটা দেখেন আনডাউটেডলি এটা একটা অ্যাডজেক্টিভ। এখন আমি যদি চাই এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আরেকটু তথ্য দেব, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই বিউটিফুল কেমন বিউটিফুল, মনে আছে তো অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এই যে দেখেন ভেরি বিউটিফুল, তার মানে ভেরি শব্দটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব মডিফাই করতেছে কারে? অ্যাডজেক্টিভকে। ওকে, তাহলে দেখেন অ্যাডভার্ব মডিফাই করতেছে কাকে? এই যে অ্যাডজেক্টিভকে। অ্যাডজেক্টিভ দেখা শেষ। এখন আমরা দেখব কিভাবে একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করে। আসেন দেখে নেই। তাহলে আমরা যদি এভাবে বলি যে she walks, সে হাঁটে। এই যে দেখেন হাঁটা হলো একটা ভার্ব, এটা একটা ভার্ব, আমরা এখানে এটাকে শেষ করে দিতে পারতাম সে হাঁটে। এখন কালিটা মোটা করলে ভালো হয়। আচ্ছা, কালিটা মোটা করলে ভালো হয় না? এই যে না, একটু মোটা করে দিলাম। তাহলে ধরে নেন আমি লিখলাম she walks, সে হাঁটে। এখন বাক্যটা আমরা এখানে শেষ করে দিতে পারতাম হাঁটে, এটা হাঁটাটা একটা কাজ, ভার্ব। এখন আপনি ভার্বটাকে প্রশ্ন করলেন যে ভাই সে হাঁটে, খুব ভালো কথা, কিভাবে হাঁটে? এবার উত্তরে আমি বললাম, ধরে নেন ফাস্ট। হ্যাঁ, উত্তরে আমি বললাম ফাস্ট। ফাস্ট না বলে কি বলতে পারি? সে হাঁটে। কিভাবে হাঁটে? স্লোলি, ধীরে ধীরে হাঁটে। আচ্ছা বলেন তো, আমরা কি এখানে মেয়েটাকে স্লো বলেছি? স্লো বললেন স্যার, অ্যাডজেক্টিভের ক্রমটা তো বললেন না। ফয়েজ ভাই অ্যাডজেক্টিভের ক্রমটা বলবো, মনে করাই দিয়েন, ঠিক আছে? এবং এটা টেকনিকের মাধ্যমে দেখাবো কিভাবে অ্যাডজেক্টিভের ক্রমটা আপনি মনে রাখবেন। তাহলে দেখেন তো, আমরা কিন্তু এখানে মেয়েটাকে স্লো বলি নাই, হ্যাঁ, বরং মেয়েটার হাঁটাটাকে স্লো বলেছি আমরা, তাই না? আচ্ছা, আরেকটু মোটা করতে হবে না, আমরা আরেকটু মোটা করে দিলাম। এখন কিভাবে হাঁটে? ধীরে ধীরে হাঁটে। তাহলে এটা হলো একটা অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্বটা মডিফাই করতেছে কাকে? ভার্বকে। বাক্যটা আমরা এখানে শেষ করে দিতে পারতাম। এখন আমরা চাচ্ছি এই অ্যাডভার্বটাকে আমরা আবার মডিফাই করব। তখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই স্লোলি তো বুঝলাম, স্লোলি, তা এখন যদি বলেন কেমন স্লোলি, আমি এখানে উত্তরে বলতে পারি ভেরি স্লোলি। এইবার দেখেন এই যে ভেরি শব্দটা,
এই যে ভ্যারি শব্দটা, এইটা একটা অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বটা মডিফাই করতেছে কাকে? স্লোলিকে। তার মানে দেখেন আমাদের স্লোলি অ্যাডভার্বটা ভার্বকে মডিফাই করেছিল, আর আমাদের ভ্যারি অ্যাডভার্বটা স্লোলিকে মডিফাই করতেছে। তার মানে একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এখন আমরা দেখব যে একটা অ্যাডভার্ব কিভাবে, আমরা কিন্তু দেখেন অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বকে দেখে ফেলছি, প্রিপোজিশনকে কিভাবে মডিফাই করে। আর আপনাদের তো মনে আছে মডিফাই করা মানে তথ্য দেয়া, তাহলে আমরা এখন প্রিপোজিশনকে মডিফাই করব। ধরেন আপনি বললেন যে হি ইজ আন্ডার দ্য ট্রি, বাংলা হলো সে গাছের নিচে আছে। তো আন্ডার হলো একটা প্রিপোজিশন। এখন আমরা যদি বলি সে কোথায় আছে, আপনি বলবেন সে গাছের নিচে আছে। এখন আমি তাকে খুঁজতে গেলাম, গিয়ে দেখলাম গাছের নিচে 4 জন মানুষ আছে। হ্যাঁ, তখন আপনি প্রশ্ন করলেন যে ভাই নিচে, কিন্তু নিচে তো অনেকেই আছে। এই যে নিচে কিন্তু একটা প্রিপোজিশন, আপনি এই প্রিপোজিশন সম্পর্কে আরো তথ্য চাচ্ছেন। তখন আমি বলতে পারি হি ইজ এক্স্যাক্টলি আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে না বলে আমরা বলতেছি সে গাছের ঠিক নিচে আছে। তাহলে এই এক্স্যাক্টলি শব্দটা কি করতেছে? আমাদের আন্ডারটাকে মডিফাই করতেছে। তার মানে একটা অ্যাডভার্ব একটা প্রিপোজিশনকেও মডিফাই করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে কিভাবে একটা অ্যাডভার্ব একটা কনজাংশনকে মডিফাই করে এবং একটা পরিপূর্ণ সেন্টেন্সকে মডিফাই করে। আসেন তাহলে আমরা দেখে নিই। আমরা পরের পেজে চলে যাই। আমরা এখন একটা বাক্য লিখলাম, ধরে নেন উই রেসপেক্ট, ধরে নেন আমি লিখলাম উই, এটা তো 4 নম্বর বাক্য হবে, উই রেসপেক্ট হিম, আমরা তাকে সম্মান করি, হি ইজ অনেস্ট, সে সৎ। তাহলে আমরা জানি যেটা যে উই রেসপেক্ট হিম এটা একটা সেন্টেন্স, হি ইজ অনেস্ট এটা একটা সেন্টেন্স। দুটো সেন্টেন্সকে যে যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। ওকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? উই রেসপেক্ট হিম বিকজ, কারণ, এই যে যখন কারণ দিলাম দেখেন দুটো বাক্য এক হয়ে গেল। আমরা তাকে সম্মান করি কারণ সে সৎ, তাহলে এটা একটা কি? কনজাংশন। এখন ধরেন আমি বললাম যে আমরা তাকে সম্মান করি কারণ সে সৎ, কিন্তু আমাদের একজন ভাই এটা বিশ্বাস করতেছে না। সে বলতেছে না ভাই, আমরা তাকে সম্মান করি কারণ সৎ, এই জন্য আপনি তাকে সম্মান করেন না, তার টাকা পয়সা আছে তাই তাকে সম্মান করেন। আমরা বারবার বলতেছি যে না, কারণ সে সৎ, কিন্তু আরেকজন বলতেছে না কারণ সে ধনী। তখন আমি বললাম যে ভাই উই রেসপেক্ট হিম, আমরা তাকে সম্মান করি অনলি বিকজ, তখন কারণ না বলে আমরা কি বললাম? একমাত্র কারণ। এই একমাত্র বা অনলি শব্দটা বিকজ এর উপর আরো জোর দিচ্ছে, তাই আমরা এটারে বলবো যে এইটাও হলো একটা অ্যাডভার্ব যা কনজাংশনকে মডিফাই করে। মনিরুল ইসলাম বলতেছেন রিলেটিভ প্রোনাউন কি এক প্রকার কনজাংশন? জি, রিলেটিভ প্রোনাউন এক প্রকার কনজাংশন। আর ফরিদ বলতেছেন যে অ্যাডভার্বটা পেছনেও বসতে পারে। হ্যাঁ, অ্যাডভার্ব পেছনেও বসতে পারে। অ্যাডভার্ব যখন ভার্বকে মডিফাই করে সেটা সামনে পেছনে দুই দিকে বসতে পারে। কিভাবে বসাবো আমরা সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। হ্যাঁ, জাস্ট কয়েকটা মিনিট ওয়েট করেন, পেয়ে যাবেন। এখন আমরা দেখব কিভাবে একটা অ্যাডভার্ব একটা পরিপূর্ণ বাক্যকে মডিফাই করে। ধরেন আমরা লিখলাম যে হ্যানা ইজ অনেস্ট, হ্যানা সৎ। ধরেন এই যে হ্যানা ইজ অনেস্ট, হ্যানা সৎ, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। এই সেন্টেন্সটা আমরা এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি এই সেন্টেন্সের উপরে আরো জোর দিব। তখন আমরা একটা কথা বলতে পারতাম, কি বলতে পারতাম? যে আনডাউটেডলি হ্যানা ইজ অনেস্ট। এই যে দেখেন আনডাউটেডলি শব্দটা, হ্যানা সৎ, তার পুরো বাক্যটার জোর আরো বেশি বাড়ায় দিল। আমি বললাম হ্যানা সৎ, এখন বলতেছি নিঃসন্দেহে হ্যানা সৎ। তার মানে এই যে অ্যাডভার্বটা একটা কমপ্লিট সেন্টেন্সকেও মডিফাই করছে।
এরকম অনেক উদাহরণ দেওয়া যায় ভাই, কারণ আমি এরপরও দিচ্ছি না, কারণ এখন অলমোস্ট 11:40 কাছাকাছি বেজে গেছে। হ্যাঁ, আমাদের 12টা বেজে যাবে এমনিতেই, মানে রাত 12টা বেজে যাবে ক্লাসটা শেষ করতে করতে। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, হৃদয়চন্দ্র দেব, হ্যাঁ অনেক উদাহরণ দেওয়া যাবে। যেমন দেখেন আমি বলতে পারি আমি বলতে পারি দেখেন যে এবার আবার অতিরিক্ত মোটা হয়ে গেছে। হ্যাঁ, she missed the class, সে ক্লাসটা মিস করেছে। সিন্স মানে যেহেতু, আবার সিন্স মানেও হলো কারণ। হ্যাঁ, সিন্স মানেও কারণ। she was sick, সে অসুস্থ ছিল তাই ক্লাসটা মিস করছে। এই যে আলাদা দুটো বাক্যকে সিন্স যুক্ত করে ফেলছে। এখন আমি বলতে পারি সে ক্লাসটা মিস করেছে, দেখেন এখানে কিন্তু সিন্স মানে কারণ। এখন আমি কিন্তু এভাবে বলতে পারতাম she missed the class exactly because, এই যে দেখেন এক্স্যাক্টলিটা বিকজ বা সিন্সকে যুক্ত করতেছে। সে ক্লাসটা মিস করেছিল একমাত্র বা মূল কারণটা হলো সে অসুস্থ ছিল। ওকে, এবার বলে দিলাম মনিরুল ইসলাম ভাই, খেয়াল করেন। একইভাবে দেখেন এটারও আমরা উদাহরণ দিতে পারি। আপনি বলতে পারেন ধরেন আমরা একটা বাক্য লিখতেছি, কি লিখলাম যে রানা ইজ নো মোর। ধরেন আপনি রানার বন্ধুরে গিয়ে বলতেছেন যে দোস্ত রানা আর নাই, কিন্তু আপনি যদি এভাবে বলেন যে দোস্ত রানা আর নাই, হাসতে হাসতে বললেন, তখন রানার বন্ধু খুব কষ্ট পাবে। এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। এখন এই বাক্যটাতেই আপনি এইভাবে বলতে পারতেন যে আনফরচুনেটলি এই দেখেন, তখন রানা যে আর নেই এই কথাটা বলতে গিয়ে আপনি যে অনেক দুঃখ পেয়েছেন, খুব কষ্ট পাচ্ছেন, তখন দেখেন এই যে পুরো বাক্যটার মধ্যে একটা দুঃখ ভাব এনে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই একটা অ্যাডভার্ব একটা পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। কেমন? আচ্ছা, এরকম উদাহরণ অসাধারণ। জি ভাই, ধন্যবাদ। তাহলে আমরা এইবার যেটা দেখব, আমাদের দেখা হয়ে গেছে, আমরা এখন টাইপস অফ অ্যাডভার্ব দেখবো। এই যে আবার আমার ভাইটা টাইপিং মিস্টেক করছে। সে আমাদের টাইপিস্ট ভাই মনে হয় খুব টেনশনে ছিল, বান্ধবী অনেক প্যারা দিছে মনে হয়। জননী ট্রেডার্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে দেখেন আল্লাহ জানে হেনেও আবার ঝামেলা করে ফেলেছে নাকি। আচ্ছা, অ্যাডভার্ব অফ টাইম, এগুলোকে সিম্পল অ্যাডভার্ব বলা হয়। সিম্পল অ্যাডভার্ব, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, সিম্পল অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব 7 প্রকার। কি কি? অ্যাডভার্ব অফ টাইম, সহজ কথা, ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করলে যে অ্যাডভার্ব পাওয়া যায় তাকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। অথবা আপনি এভাবে বলতে পারেন যে কোনো একটা কাজ কখন সংঘটিত হয়েছে এইটা বোঝানোর জন্য যে অ্যাডভার্ব ব্যবহৃত হয় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। তাহলে দেখেন আমি যদি শুধু এতটুকু বলতাম শি ইনভাইটেড মি, সে আমাকে দাওয়াত দিয়েছিল, বাক্যটা শেষ। এখন আপনি প্রশ্ন করলেন যে ভাই সে আপনাকে দাওয়াত দিয়েছিল, কখন দাওয়াত দিয়েছিল? তাহলে বললাম ইয়েস্টারডে। তাহলে এটাই হলো অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, এটা আমি আপনাদেরকে একটা পেজে সুন্দর করে দেখায় দিই, ঠিক আছে? আমরা এখন যেটা দেখতেছি এটার নাম হলো টাইপস অফ অ্যাডভার্ব। আচ্ছা, মাথায় রাখবেন 1 নাম্বার যে অ্যাডভার্বটা এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। আপনি যদি ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করেন উত্তরে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। 2 নাম্বার অ্যাডভার্ব অফ প্লেস, আপনি যদি ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করেন, দেখেন নাউনকে না কিন্তু ভার্বকে, তাহলে উত্তরে পাবেন অ্যাডভার্ব অফ প্লেস। 3 নাম্বার অ্যাডভার্ব অফ ম্যানার, আপনি যদি ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করেন উত্তরে পাবেন অ্যাডভার্ব অফ ম্যানার। 4 অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, আপনি যদি ভার্বকে কতবার অথবা কতক্ষণ ধরে অথবা কতক্ষণ পর্যন্ত অথবা কতক্ষণ পর পর দিয়ে প্রশ্ন করেন তাহলে উত্তরে পাবেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি।
জননী ট্রেডার্স ভালোবাসা অবিরাম স্যার, ধন্যবাদ ভাই। 5 অ্যাডভার্ব অফ রিজন। আপনি যদি ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করেন তাহলে উত্তরে পাবেন অ্যাডভার্ব অফ রিজন। ওকে। 6 অ্যাডভার্ব অফ ডিগ্রি। আপনি যদি ভার্বকে কতটুকু অথবা কি পরিমাণ দ্বারা প্রশ্ন করেন তাহলে পাবেন অ্যাডভার্ব অফ ডিগ্রি। 7 আপনি যদি ভার্বকে অ্যাডভার্ব অফ অর্ডার। আপনি যদি কোনো একটা ভার্বকে কততম দিয়ে প্রশ্ন করেন, অর্থাৎ যেটা দিয়ে ধারাবাহিকতা বা ধারা অথবা ক্রম প্রকাশ করা হবে, সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ অর্ডার। মজার ব্যাপার হচ্ছে একটা সেন্টেন্সে এই প্রথম 5টা ক্যাটাগরির অ্যাডভার্ব একসাথে থাকতে পারে। ওকে। আচ্ছা, এখন আপনি যেটা মাথায় রাখবেন, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তরে আপনি দুটো জিনিস পাবেন, হয় আপনি অ্যাডভার্ব পাবেন নয়তো অ্যাডভার্ব ফ্রেজ পাবেন। এই প্রশ্নগুলোর উত্তরে যদি আপনি ওয়ান ওয়ার্ড পান, আর যদি আপনি বাংলায় লিখলাম, ইংরেজিতে লিখতাম মাল্টিপল ওয়ার্ড, আর যদি একাধিক ওয়ার্ডস পান, সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তরে একটা ওয়ার্ড পেলে তাকে আপনি বলবেন অ্যাডভার্ব, একাধিক ওয়ার্ড পেলে আপনি বলবেন অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বাল ফ্রেজ। এইটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, তাহলে হবে। স্যার আপনার বইটা তাড়াতাড়ি বাইর করবেন। হাবিবুর রহমান, ইনশাল্লাহ ভাই, ডিসেম্বরে পাচ্ছেন। ডিসেম্বরে পাচ্ছেন ইনশাল্লাহ। বাকিরাও একটু বলবেন, কমেন্ট করবেন প্লিজ, দেখেন বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা ভাই, আপনার কষ্ট হলে আপনি কি শুয়ে থাকেন? সমস্যা নেই। দেখছেন এই যে রাত বেশি হয়ে গেছে, আমাদের ভাই ব্যাকগ্রাউন্ডে যারা থাকে, মানে যারা ক্লাস নেয় না, তারা যে কত কষ্ট করে আপনার কল্পনা করতে পারবেন না। আচ্ছা, ঘুম পোকা ক্লিয়ার। তাহলে এইটা আপনার মাথায় রাখতে হবে। এবার আরেকটা ইন্টারেস্টিং টেকনিক বলে দেই। এই যে অ্যাডভার্ব অফ টাইমটাকে আপনি টি দিয়ে মাথায় রাখেন, অ্যাডভার্ব অফ প্লেসটাকে পি দিয়ে মনে রাখেন, অ্যাডভার্ব অফ ম্যানারের এম দিয়ে ম্যানার মনে রাখেন, এফ দিয়ে ফ্রিকোয়েন্সি মনে রাখেন, আর আর দিয়ে রিজন মনে রাখেন। এক ভাই আমাকে প্রশ্ন করছিল, একসাথে অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকলে তাদের ধারাবাহিকতা কিভাবে নির্ণয় করব। আচ্ছা, তাকে আগে আমি অ্যাডভার্বটা বলে দিই, তারপরে অ্যাডজেক্টিভটা বলবো। নামটা কি হবে স্যার? নামটা জানাই দিব ভাই। একসঙ্গে যদি অনেকগুলো অ্যাডভার্ব থাকে তাহলে প্রথমে বসবে ম্যানার, তারপরে বসবে প্লেস, তারপরে ফ্রিকোয়েন্সি, তারপরে টাইম, শেষমেশ রিজন। একসাথে অনেক বই 3টা অ্যাডভার্বকে ব্যবহার করছে, একসাথে মূলত 5টা অ্যাডভার্ব বসে। প্রথমে বসে ম্যানার মানে এম, এরপরে বসে ফি মানে প্লেস, এরপরে এফ মানে ফ্রিকোয়েন্সি, তারপরে টি ফর টাইমস অ্যান্ড আর ফর রিজন। ওকে, তাহলে আমি আপনাদেরকে একটা বাক্যের মাধ্যমে এটা শো করছি। যেমন ধরেন আমি লিখলাম আই ফোনড হার। আমি তাকে ফোন করেছিলাম। দেখেন এইটা হলো আমার বাক্য, এই বাক্যে ফোন করাটা ভার্ব। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সুমন ভাই আপনি তাকে ফোন করেছিলেন, খুব ভালো কথা। কখন ফোন করেছিলেন? আপনি তাকে কোথায় ফোন করেছিলেন? আপনি তাকে কিভাবে ফোন করেছিলেন? আপনি তাকে কতবার ফোন করেছিলেন? আপনি তাকে কেন ফোন করেছিলেন? তাহলে মজার বিষয়টা দেখেন, আমি কখন ফোন করেছিলেন বললে আমি আপনাকে যেটা উত্তর দিব সেটা টাইম, কোথায় বললে উত্তর দিব প্লেস, কিভাবে বললে ম্যানার, কতবার বললে সেটা হবে ফ্রিকোয়েন্সি, এবং কেন বললে সেটা হবে রিজন। ওকে, তাহলে আসেন আমরা একটু উত্তর দেই। আমি বললাম যে আই ফাউন্ড হার, আমি তাকে ফোন করেছিলাম। আপনি প্রশ্ন করলেন কখন, উত্তরে আমি বললাম ইয়েস্টারডে, গতকাল। আমরা বলেছি একটু আগে, দেখেন যে এই প্রশ্নগুলোর উত্তরে যদি একটা শব্দ পাওয়া যায় তাহলে অ্যাডভার্ব, আর একাধিক শব্দ পাওয়া গেলে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে একটা শব্দ পেয়েছি, সো এটা অ্যাডভার্ব। কিন্তু আমি যদি বলি আই ফাউন্ড হার জাস্ট 10 minutes ago, আপনি প্রশ্ন করেন কখন ফোন করেছিলেন, উত্তরে বললাম জাস্ট 10 minutes ago,
মাত্র 10 মিনিট আগে 1 2 3 4 অনেকগুলো ওয়ার্ড পেয়েছেন, এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। এবার ধরে নেন আপনি প্রশ্ন করলেন যে ভাইয়া আপনি যে তাকে ফোন করেছিলেন তা কোথায় ফোন করেছিলেন? আমি বলতে পারি হিয়ার, এইখানে ফোন করছিলাম। আমি উত্তর দিতে পারি দেয়ার, সেইখানে ফোন করেছিলাম। জাস্ট একটা ওয়ার্ড হয়, এরা অ্যাডভার্ব। কিন্তু আমি যদি বলি আই ফাউন্ড হার অ্যাট হার অফিস, আমি তার অফিসে ফোন করেছিলাম। অ্যাট হার অফিস, দেখেন একের অধিক ওয়ার্ড, তাহলে আমি এটাকে কি বলবো? এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার ধরে নেন আপনি প্রশ্ন করলেন যে ভাই আপনি যে এই যে মেয়েটারে ফোন করছিলেন, আপনার তো অনেক সাহস, আপনার বউ টের পায় নাই, আপনি কিভাবে ফোন করছেন? তা আমি ধরে নেন বললাম বউতে লুকায় লুকায় ফোন করছি। কিভাবে? সিক্রেটলি। কিভাবে ফোন করছি? বললাম আমার মেলা সাহস, অনেক ওপেনলি, একদম খোলাখুলি ফোন করছি, একবারে সবার সামনে। তাহলে কিভাবে প্রশ্নের উত্তরে কি পাওয়া যায়? কিভাবে প্রশ্নের উত্তরে অ্যাডভার্ব পাওয়া যায়? এটা অ্যাডভার্ব অফ ম্যানার। এই কথাটা আমি বলতে পারতাম আই ফাউন্ড হার অন দ্য স্লাই, অন দ্য স্লাই, হ্যাঁ, অথবা ইন অ্যান ওপেন ম্যানার। তাহলে একাধিক ওয়ার্ড হওয়ায় এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অন দ্য স্লাই মানে গোপনে। এবার ধরে নেন আপনারা প্রশ্ন করলেন যে দাদা এই যে মেয়েটারে যে ফোন করলেন তা কতবার ফোন করলেন? হ্যাঁ, আমি উত্তরে বললাম ওয়ান্স, একবার, টুয়াইস, দুইবার, থ্রাইস, তিনবার, আর যদি বলেন অনেকবার তাহলে বলবো মেনি টাইমস, মেনি টাইমস, অনেকবার। তাহলে এই যে ওয়ান্স, টুয়াইস, থ্রাইস এগুলো হলো দাদা অ্যাডভার্ব, কিন্তু মেনি টাইমস এটা হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজ। কেমন? ফরিদ ভাই স্যার আপনি কত ঘন্টা পড়েন? ভাই আমি অনেকক্ষণ পড়ি, আর আমরা যারা ফেসবুকে থাকি তারা সবাই পড়ি। হ্যাঁ, আমরা যারা ফেসবুক চালাই ভাই এরা তো ঘন্টার পর ঘন্টা পড়ি, কারণ ফেসবুকে গেলেই হয় আপনি পোস্ট পড়বেন অথবা কে পোস্ট করছে তার নাম পড়েন। যারা ফেসবুকে থাকে এরা ঘন্টার পর ঘন্টা পড়ে। হ্যাঁ, আচ্ছা ফেসবুকে পড়ি আর কি, আল্লাহ যতটুকু সময় দেয় পড়ি। আচ্ছা এইবার আসেন, ধরেন আমি বললাম আমি তাকে ফোন করছিলাম, এইবার আপনি জিগাইলেন যে ভাই আপনি বুড়া মানুষ, মেয়ে মানুষের এত ফোন দেন কেন? সত্যি করে কোন কেন ফোন করছেন? আমি বললাম ওরে বাবা জাস্ট আমাদের বাসায় দাওয়াত দেওয়ার জন্য ফোন দিছিলাম। তাহলে আমি কি বলতে পারি? আই ফাউন্ড হার টু ইনভাইট, তাকে দাওয়াত দিতে ফোন করেছিলাম। অথবা বলতে পারি আই ফাউন্ড হার টু ইনভাইট ইন মাই বার্থডে পার্টি, অথবা টু ইনভাইট ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য। তাহলে মজার ব্যাপার হচ্ছে কেন দিয়ে প্রশ্ন করলে কখনো সিঙ্গেল ওয়ার্ড পারবেন না, হ্যাঁ একাধিক ওয়ার্ড ব্যবহার করতে হবে। এটা হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজ। এখন ধরে নেন আমরা যদি এই পুরো সেন্টেন্সটা তো লিখবই, হ্যাঁ এর সাথে আমরা যদি 5টা অ্যাডভার্ব ব্যবহার করতে চাই, একটা সেন্টেন্সে সবগুলো লিখে দেন। স্যার আপনার পরিচিত কেউ রয়েছেন যিনি আইএলটিএস এর প্রাইভেট কোর্স করায়? ভাই আমি নিজেই করাইতাম, এখন আমার আর সময় নাই, বুঝছেন। হয়তো জানুয়ারি থেকে আমি শুরু করবো, আমার সাথে একটা আরেক ভাই থাকবে। হ্যাঁ আমাকে নক দিন, আমি আপনাদেরকে বলে দিব না। হ্যাঁ আমাকে ইনবক্সে নক দিন, আমি বলে দেবো। আচ্ছা যেটা বলছিলাম আর কি, এখন আমি যদি সবগুলো লিখতে চাই, ধরেন এখান থেকে ইয়েস্টারডে, এখান থেকে হিয়ার, এখান থেকে সিক্রেটলি, এখান থেকে নিলাম ধরে নেন টুয়াইস, আর এখান থেকে তো পুরোটাই নিতে হবে। এখন এই পুরো অংশটাই আমি যদি একটা সেন্টেন্সে লিখতে চাই, তাহলে আপনাদের মনে আছে আমরা বলেছিলাম একসাথে সবগুলো লিখতে চাইলে আমাদেরকে যেটা ফলো করতে হবে তা হলো এম পি এফ টি আর। এইখানে ম্যানারটা মাথায় রাখেন, ম্যানারটা ওয়ান ওয়ার্ড হলে আমি লিখে দিলাম মেইন ভার্ব এর আগে লেখা যায়। খেয়াল করেন হার্ট ছাড়া। অ্যাডভার্ব অফ ম্যানারটা যদি সিঙ্গেল ওয়ার্ড হয়, অ্যাডভার্ব অফ ম্যানারটা যদি সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে আপনি সেই অ্যাডভার্ব অফ ম্যানারটাকে মূল ভার্বের আগে লিখতে পারবেন। তাহলে আমরা ওই যে দেখেন বাক্যটা যদি লিখি আই ফাউন্ড হার, আমি তাকে ফোন করেছিলাম। এইবার আমি সবার আগে ম্যানার লিখবো। আমি আগেই বলছি ম্যানার এক শব্দ হলে মূল ভার্বের আগে লেখা যায়, তাহলে আমি এটা মূল ভার্বের আগে লিখবো কারণ এটা সিঙ্গেল ওয়ার্ড। তাহলে আমি লিখতে পারি আই সিক্রেটলি ফাউন্ড হার, আমার এম লেখা হয়ে গেছে।
এবার আমি পি লিখবো, আই সিক্রেটলি ফাউন্ড হার। এবার পি কোনটা ইজ এ হিয়ার, এমপি হয়ে গেছে আমার। তাহলে আমি এখন এমপি লিখছি, এবার আমি কি লিখবো, এফ কোনটা ইজ এ টোয়াইস, এই যে দেখেন ফ্রিকোয়েন্সি হয়ে গেছে। এবার আমি কি লিখবো, টাইম কোনটা, ইজ ইয়েস্টারডে। তাহলে আমি টাইম লিখবো, টাইম হলো ইয়েস্টারডে, এই যে হয়ে গেল আমার টাইম। এবার শেষমেশ আমি কি লিখবো, আর কোনটা, আর হচ্ছে যে লাস্টেরটা, টু ইনভাইট ইন মাই হাউস। এই যে দেখেন এক সেন্টেন্সে MPFTR সব বসছে। এখানে এক ভাই বলল যে স্যার ওয়ান্স টোয়াইস থ্রাইস, মনিরুল ইসলাম উনি বলতেছে এগুলো তো অ্যাডজেক্টিভ। জি, এগুলো যদি নাউনের সামনে বসে তাহলে অ্যাডজেক্টিভ, আর যদি ভার্বকে প্রশ্ন করে পান তাহলে এগুলো হবে অ্যাডভার্ব। আচ্ছা, পারা যাবে তো ইনশাল্লাহ? ওকে, তাহলে এগুলো আমি বলে ফেলছি অলরেডি, এগুলো এক্সটেন্সে ব্যাখ্যা করে ফেলছি। আর এই যে MPFTR এটাও আমি আপনাদের সাথে ব্যাখ্যা করে ফেলছি। তো বাবা এখানে একটা ছোট্ট করে বলি আর কি, যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আর কি, তো দেখেন যারা ওই 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের প্রিপারেশন নিচ্ছেন, অথবা সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার অর্থাৎ এটিওর প্রিপারেশন নিচ্ছেন, ইভেন আপনি যদি NTRCA অর্থাৎ শিক্ষক নিবন্ধন, সেটা স্কুল কলেজ পর্যায়ে হোক, স্কুল পর্যায়ে হোক আর কলেজ পর্যায়ে হোক, BCS ছাড়া আদার্স যে কোনো জবের প্রিপারেশন নিলে আমাদের আপকামিং কোর্সটাতে যুক্ত হতে পারেন, যেখানে বাংলা ক্লাস 25টা, ইংরেজি 25টা, সাধারণ জ্ঞান 25টা এবং গণিত ক্লাস 25টা হবে। এটা আমরা আগামী 24 তারিখ পর্যন্ত জাস্ট 1500 টাকায় এই 100 ক্লাসের কোর্সটাতে ভর্তি নিচ্ছি। আপনাদের কেউ যদি থাকে আগ্রহী, এটা বলতে পারেন আমাদেরকে। 24 তারিখ পর্যন্ত 1500 টাকায় 100 ক্লাসের জন্য এই কোর্সটাতে যুক্ত হতে পারবেন। সম্ভবত আমাদের 5 থেকে 7টা ক্লাস বাড়বে, কমবে না। ওকে, আর যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, আপনারা এখন যেই পেজটাতে ক্লাস করছেন এটা হচ্ছে আনলক ইংলিশ উইথ সুমন। আর যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, আমরা প্রতিদিনই সেখানে লাইভে আসি। আমাদের পেজটার নাম হলো জব কাউন্সিল, সাথে যুক্ত থাকতে পারেন, ইনশাল্লাহ ফ্রি ক্লাসগুলো নিয়মিত পাবেন। তো এইবার এই যে আমরা কয়টা প্রশ্নের উত্তর দেখবো, তাহলে আপনার অন্তত অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব রিলেটেড যে প্রবলেমগুলো, এগুলো দেখতে আর সমস্যা হবে না। মুসা ভাই বলতেছেন স্যার ছুটি দেন। এই যে ভাই আর 5-6 মিনিট পরেই আমরা ছুটি দিয়ে দেবো। স্যার হেলথ বিভাগের এক্সামের জন্য হবে কি এটা? রুবি খাতুন তার চেয়ে বেশি হবে ইনশাল্লাহ বাবা। তাহলে আসেন আমরা একটু দেখি। এখানে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, দ্য লিটল বয় লাভস মি। তো আপনাদের এখানে ডেফিনেটলি মনে আছে, আমরা বলেছিলাম যে ভার্বকে এই যে আমি চলে আসি এই পাশটাতে, আমি বলেছিলাম যে ভার্বকে আপনি যদি কতটুকু অথবা কি পরিমাণ দ্বারা প্রশ্ন করেন, উত্তরে যেটা পাবেন এর নাম হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। আপনি উত্তরে যেটা পাবেন এর নাম হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে খেয়াল করেন, আমি যদি বলি বয় একটা নাউন, দা একটা ডিটারমিনার, তাহলে এই লিটল যে অ্যাডজেক্টিভ, এটা আপনারা একটু আগে দেখছেন যে ডিটারমিনার এবং নাউনের মাঝখানের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, এটা আপনারা জানেন। দ্য লিটল বয় লাভস মি, ছোট্ট মেয়েটা আমাকে ভালোবাসে। এখন আপনি প্রশ্ন করলেন যে ভাই ভালোবাসে, এটা তো ভার্ব, প্রশ্ন করেন তো কতটুকু ভালোবাসে, উত্তর আসতেছে লিটল, একবারে কম, ভালোবাসে না বললেই চলে। তাহলে এই লিটলটা কিন্তু আর অ্যাডজেক্টিভ না, এটা হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে ইনশাআল্লাহ এইটা বুঝে ফেলাইছেন আপনারা। ক্লাস কয়টায় হবে স্যার? আচ্ছা, ক্লাসগুলো হবে সন্ধ্যা 7টায় ভাই। ওই ব্যাচের ক্লাসগুলো হবে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত, 2 ঘন্টা করে ক্লাস। তার মানে অলমোস্ট 200 ঘন্টার ক্লাস পাবেন আপনারা। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার আমরা তো বুঝাই ফেলাইছি যে যদি প্রথম লিটল হয় তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, আর যদি দ্বিতীয় লিটল হয় তাহলে হবে অ্যাডভার্ব। পারবেন? এইবার দেখেন দ্য বয় কিন্তু একটা নাউন, এরপরে যখন বলা হচ্ছে আন্ডার দ্য ট্রি, তাহলে দেখেন দ্য বয় আন্ডার দ্য ট্রি, আমরা ভার্ব পর্যন্ত কিন্তু যাই নাই। দ্য বয় আন্ডার দ্য ট্রি, গাছের নিচের ছেলেটা, আমি কিন্তু ভার্ব পর্যন্ত এখনো যাই নাই। তার মানে এতটুকু তথ্য নাউন সম্পর্কে। তাহলে নাউন সম্পর্কে তথ্য হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আর যেহেতু এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, তাই এটাকে আপনি শুধু অ্যাডজেক্টিভ বলতে পারবেন না, এটাকে বলতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য বয় আন্ডার দ্য ট্রি ইজ মাই ব্রাদার, গাছের নিচের ছেলেটা আমার ভাই, এটা মূলত হলো
অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, এখানে সবগুলো জায়গায় ফ্রেজ লিখতে আমাদের টাইপিস্ট ভাই একটু মিস্টেক করে ফেলছে, এক্সট্রিমলি সরি। আচ্ছা, ওকে, ডান। এইবার দেখেন পরের সেন্টেন্সটাতে যদি আসেন, দ্য বয় সাবজেক্ট ইজ, দ্য বয় ইজ বাংলা কি? ছেলেটি আছে। এইবার আছেটার আপনি প্রশ্ন করেন যে ভাই ছেলেটা আছে, দেখেন আমরা কিন্তু এবার ভার্বকে প্রশ্ন করতেছি, আগের সেন্টেন্সে নাউনকে প্রশ্ন করেছিলাম। কোথায় আছে? উত্তর হচ্ছে আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। তাহলে ভার্বকে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় সেটা অ্যাডভার্ব। এইবার কিন্তু আবার এটা অ্যাডভার্ব হয় নাই, এটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেছে। বোঝা যাচ্ছে তো? এই তো, মাশাআল্লাহ। এইবার দেখেন শি স্টুড, সে দাঁড়ালো, এই যে একটা ভার্ব। আপনি প্রশ্ন করুন তো কোথায় দাঁড়ালো? উত্তর আসতেছে সামনে দাঁড়ালো। তাহলে এটা হয়ে গেছে একটা অ্যাডভার্ব। এই জিনিসটাই আমাদেরকে এইভাবে শেখানো হয়। আমরা এইভাবে শিখে আসছি যে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকে। যদি কোনো প্রিপোজিশনের পর নাউন অথবা প্রোনাউন না থাকলে তখন সেটা সাধারণত অ্যাডভার্ব হয়ে যায়। কেন অ্যাডভার্ব হয় আপনারা বুঝতে পারছেন। স্যার ক্লাসটা 9:30 নিলে হয়, ফজরের নামাজ পড়তে কষ্ট হয়। স্যার জব ফিউশন নাকি জব কাউন্সিল, কোনটা জবের জন্য আপনার? আমার কোচিং হচ্ছে ভাই জব কাউন্সিল। আর এছাড়াও আমি এসিএস নামে একটা কোচিং সেন্টার আছে, তাদের জব ফিউশনে ক্লাস নেই। হ্যাঁ, তাদের জব ফিউশন কোচিং আমি ক্লাস নেই। হ্যাঁ, তো তারা এখন পর্যন্ত কোনো পেইড কোর্স চালায় না। তারা ফ্রি কোর্স চালায় আর কি। বাট তারা কোনো কোর্স শুরুই করে নাই, জাস্ট তারা ক্লাস দিচ্ছে। আচ্ছা, জব ফিউশন না, জব ফিউশন না, আমি জব কাউন্সিল আমার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন। এই যে হি স্টুড বিফোর, সে সামনে দাঁড়ালো। প্রশ্ন করেন কোথায়? সামনে। কিন্তু বিফোর মি যদি বলতাম তখন এটা প্রিপোজিশন হয়ে যাইতো। এটা আমরা একটু আগে দেখে আসছি, আবারও বলে দেই। কলেজ স্টুডেন্ট, স্টুডেন্ট নাউন, এ ডিটারমিনার, তাই কলেজ হলো অ্যাডজেক্টিভ। আবার দেখেন আপনি যখনই দুটো প্রিপোজিশনের মাঝখানে কোনো ওয়ার্ড পাবেন সেটা নাউন হয়ে যাবে। যে বাই একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, সো এইটা একটা নাউন। কিন্তু এ একটা ডিটারমিনার, বাস একটা নাউন, সো কলেজ শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ। ওকে, ওকে, ধন্যবাদ, মাশাআল্লাহ। তাহলে আসেন এবার আপনাকে যদি বলে হুইচ বুক, মনে আছে তো এই যে এগুলোকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। নাউনের সামনে থাকলে অ্যাডজেক্টিভ, আর যদি হুইচ ইজ থাকতো তখন আমরা এটাকে প্রোনাউন বলতাম। তো ইনশাআল্লাহ এই জায়গাগুলোতে আপনাদের আমি আর সমস্যা দেখছি না। এবার দেখেন শি কেম হিয়ার, সে এখানে এসেছিল। ক্রাইং, ক্রাইং মানে কাঁদতে কাঁদতে, সে এখানে কাঁদতে কাঁদতে এসেছিল। এখন আপনি যদি প্রশ্ন করেন যে সে এখানে কিভাবে এসেছিল, উত্তর আসলো কাঁদতে কাঁদতে। তাহলে ক্রাইংটা হলো একটা অ্যাডভার্ব। আইএনজি যুক্ত ওয়ার্ড যখন অ্যাডভার্ব হয় তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি যুক্ত ওয়ার্ড অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোর যে কোনো একটা হলে তাকে পার্টিসিপল বলা হয়। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস। আল্লাহ বাঁচা রাখলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আরো আলোচনা করব। আরেকটা বিষয় ছিল, অনেকে জানতে চাইছিলেন যে অ্যাডজেক্টিভের ধারাবাহিকতাটা, এটা একবার একটু বলে নেই, বলে শেষ করাই দেই। অ্যাডজেক্টিভের ক্রম বা ধারা, সেটা হলো একসাথে অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকতে পারে। দেখেন যদি অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকে তাহলে এটা হবে এরকম NOSAS, নজাস, COMP, নজাস কম। এখানে গুণে দেখেন মোট অ্যাডজেক্টিভ হয়েছে 9টা। একটা নাউনের সামনে 9টা অ্যাডজেক্টিভ বসতে পারে। ওকে, একটা নাউনের সামনে 9টা অ্যাডজেক্টিভ বসতে পারে। প্রথমটা হয় নাম্বার, দ্বিতীয়টা ও মানে অপিনিয়ন, অর্থাৎ কেমন প্রশ্নের উত্তরে অপিনিয়ন পাওয়া যায়। এস হলো গিয়ে সাইজ মানে ছোট বড়। এ হলো এইজ। ওকে, এটা এই যে 1 2 3 4। এর পরের 5 নাম্বারে এসটা হলো শেপ, মাথায় রাখবেন শেপ দিয়ে জ্যামিতিক আকৃতি বোঝায়। 6 নাম্বারে হলো সি, সি মানে হলো কালার বোঝায়।
7 নম্বরে হলো ও, ও মানে হলো অরিজিন, অর্থাৎ এটা কোন দেশে উৎপত্তি সেটা বোঝায়। 8 নম্বরে এম, এম দিয়ে মূলত ম্যাটেরিয়াল বোঝায়, অর্থাৎ এটা দিয়ে তৈরির উপাদান বোঝায়। আর ফি দিয়ে 9 নাম্বার যেটা, এটাকে বলা হয় পারপাস। হ্যাঁ, পারপাস দিয়ে মূলত তৈরির উদ্দেশ্য বোঝায়। স্যার কামিং সুন যে বলতেছিলেন সেটা কি দেখাইছেন? জি ভাই দেখাইছি, বললে আবার দেখাবো, কোনো সমস্যা নাই। এই হলো গিয়ে অ্যাডজেক্টিভের, সরি এই হলো গিয়ে একটা নাউনের সামনে 9টা অ্যাডজেক্টিভ এভাবে আসতে পারে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কেমনে সম্ভব, 9টা অ্যাডজেক্টিভ কি আসে? জি, একটা নাউনের সামনে 9টা অ্যাডজেক্টিভ আসতে পারে। একটা নাউনের সামনে 9টা অ্যাডজেক্টিভ আসতে পারে। কিভাবে আসতে পারে? আমি এরকম উদাহরণ দেখাইছি, আমি প্রয়োজনে আপনাদেরকে আরেকবার দেখাই দিই। হ্যাঁ, ধরেন আমি একটু ফানি এক্সাম্পল দিই আর কি। আমি এই এক্সাম্পলটাই সবসময় স্টুডেন্টদেরকে করাই যাতে করে তার বুঝতে সুবিধা হয়। যে আপনার এক বন্ধু হাতে পিল সহ আপনার কাছে একটা ওষুধের দোকান থেকে বেরোচ্ছিল, সে আপনার কাছে এসে মানে আপনাকে দেখে হাত ছড়ায় ফেলছে, লুকায় ফেলছে। আপনার মনে তো সন্দেহ লাগছে, কিরে ওর হাতে কি? হ্যাঁ, অনেক জিজ্ঞাসা করার পর সে বলছে যে বন্ধু আমার হাতে হলো পিল। পিল মানে কি? পিল মানে ঔষধ, ওর হাতে হচ্ছে পিল আছে বা ঔষধ আছে। তো তখন আপনি জিজ্ঞেস করলেন যে মামা এই তোর হাতে যে পিল, আমারে দেখে লুকায় ফেললি। হ্যাঁ, আমি এটা একদম সহজ করে উদাহরণটা দিই, সহজ করে উদাহরণ দিচ্ছি এবং একটু ফানি এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে। ধরেন আপনার এক বন্ধু ওষুধের দোকান থেকে বেরোচ্ছিল, আপনাকে দেখে হাতের পিল লুকায় ফেলছে। পিল কিন্তু এটা নাউন। তখন আপনার মনে অনেক দ্বিধা আছে, মামা তোর হাতে কি? ও বলছে পিল। পিল কিন্তু নাউন। এবার এই নাউনের সামনে আমরা 9টা অ্যাডজেক্টিভ, 9টাই নিব এরকম না, 7টা হইতে পারে, নিয়ে আমরা দেখব। এখন আপনি তাকে জিজ্ঞেস করলেন যে পিল কি রে, তোর হাতে কয়টা পিল? সে বললো বন্ধু বেশি না রে, মাত্র 5টা পিল। এবার আপনি অপিনিয়ন জিজ্ঞেস করতেছেন যে বন্ধু তোমার হাতে যে পিল এগুলো কেমন? সে উত্তর দিল যে বন্ধু এগুলো খাইলেই মারাত্মক কাজ হয়, ইফেক্টিভ পিল। এবার আপনি প্রশ্ন করলেন দোস্ত এই পিলের এস মানে, দেখেন নাম্বার এবং অপিনিয়ন শেষ। এবার আপনি জিজ্ঞেস করলেন তোর পিলের সাইজ কেমন রে? ও বললো আমি যেরকম সাইজ আমার পিলের সেরকম সাইজ, মানে কি ছোট সাইজের। এবার আপনি জিজ্ঞেস করলেন যে দোস্ত তুমি যে পিল নিছো এটার বয়স কেমন? এখন দেখেন আমরা একবার নাম্বার দিয়ে সংখ্যা লিখছি, এখন এইজ দিয়ে আমরা সংখ্যা লিখবো না, অন্য কিছু বোঝাবো। যেমন আমরা বলতে পারি এটা লেটেস্ট, পিলটা কেমন? নিউ পিল বা লেটেস্ট পিল, নতুন পিল। তাহলে আপনার এইজও হয়ে গেল। এইবার আপনি এস দিয়ে শেপ জিজ্ঞেস করতেছেন, তুমি যে পিল কিনলা এটার জ্যামিতিক আকৃতি কেমন? সে বলল বন্ধু এটা হচ্ছে জ্যামিতিক আকৃতি রাউন্ড, গোলাকার। এবার আপনি সি মানে কালার জিজ্ঞেস করলেন যে দোস্ত তুই যে পিল কিনলি রে, এই পিলের কালার কেমন? ও বলল বন্ধু পিঙ্ক কালার ছাড়া আমার হয়ই না, চলেই না। তাহলে এবার দেখেন কালার আপনি পেয়ে গেছেন। এইবার জিজ্ঞেস করলেন যে বন্ধু তুমি যে পিল নিলা এটা কোন দেশি, অরিজিনটা কোন জায়গায়? ও বলল দোস্ত ইন্ডিয়ান ছাড়া আমার শরীরে শুট করে না, ইন্ডিয়ান পিল। এবার আপনি জিজ্ঞেস করলেন তা এটা কি দিয়ে, ম্যাটেরিয়ালটা কি? আমরা ওষুধ কিনতে গেলে কেউ কখনো ম্যাটেরিয়াল দেখি না, তার মানে ম্যাটেরিয়ালটা আমরা বাদ দিয়ে দিলাম। এইবার আপনি জিজ্ঞেস করলেন যে বন্ধু সব তো বুঝলাম, এই যে তোর হাতে যে পিল, এই পিল কেনার উদ্দেশ্যটা কি? তখন সে উত্তর দিল এই পিল কেনার উদ্দেশ্য হলো রাতে যেন আমার ঘুম ভালো হয়। তাহলে এটা কি পিল? স্লিপিং পিল। তার মানে দেখেন আপনার বন্ধু এতক্ষণ যে ওষুধ নিয়ে কথা বলছে এটা ঘুমের ঔষধ। এখন আপনি যদি এই বাক্যটাকে এইভাবে বলেন যে মাই ফ্রেন্ড হ্যাজ বট, আমার বন্ধু কিনেছে। কি কিনছে? এবার আপনি সিরিয়াল অনুযায়ী বলেন। 1 5টা, 2 কার্যকর, 3 পিচ্চি, 4 নতুন, 5 গোলাকার, 6 পিঙ্ক কালারের, 7 ভারতীয়, 8 ঘুমের ঔষধ কিনছে। তার মানে দেখেন এই যে একটা নাউনের আগে আমরা চাইলে 8টা অ্যাডজেক্টিভ লিখতে পারি। এতটুকু দেখাই ভাই আজকে আমি শেষ করে দেই, নাহলে আমার বাসায় গিয়ে কিল খাওয়া লাগবে, সাথে আবার একটু পরে ঠিকই পিল খাওয়া লাগবে। মানে ওই যে কিল খাওয়ার পরে ওষুধ খাইতে হয় আর কি, ব্যথার ওষুধ। তো আশা করি ইনশাল্লাহ এটা বুঝে ফেলাইছেন। আজকে আর সামনে না যাই, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব রিলেটেড এখানেই শেষ। এখানে শেষ হইয়াও হইল না শেষ, কারণ আমি আপনাদেরকে সবগুলো পার্টস অফ স্পিচ শেষ হওয়ার পর অলমোস্ট 50টা প্রশ্ন
সমাধান করায় আপনাদেরকে আমি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের একটা ক্লাস নেব, যে ক্লাসে ইনশাআল্লাহ আপনি সবগুলোতে যা শিখছেন ওইখানেও ঠিক ততটুকুই তথ্য পাবেন। তাহলে আমাদের আজকের এই যে যারা আমাদের পেজের সাথে যুক্ত ছিলেন, তারা কেউ যদি আমাদের এই ক্লাসগুলো দেখে ভালো লাগে, তাহলে আমরা আমাদের পেইড ব্যাচটাতে আমরা এখনো স্টুডেন্ট নিচ্ছি, বেসিক টু অ্যাডভান্স গ্রামার যে ব্যাচটা, চাইলে আপনারা ভর্তি হতে পারেন। জাস্ট আমাকে 01917211236 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের পেজেও নক দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ, টাটা।